আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমরা আসলে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শটের যে কথা দিয়েছিলাম যে তো কেমিস্ট্রির আজকে আমাদের তড়িৎ রসায়ন আমরা দেখব। অনেকে ভাবতেছিল যে ভাই মনে হয় তড়িৎ রসায়ন লেকচারটা নিয়ে আসবে না। কিন্তু যেটা কথা দিয়েছিলাম ইনশাআল্লাহ সেটা তো রাখবো ইনশাআল্লাহ। তো তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা খুবই সুন্দর করে গুছিয়ে আমি ৩ টা টাইপের মধ্যে ভাগ করে নিয়ে আসছি। কারণ এই ৩ টা টাইপ থেকে দেখবে যে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যাক্সিমাম। তো আর কিছু থাকবে যে থিওরি টাইপ প্রশ্ন, কিছু পার্থক্য তড়িৎ বিশ্লেষ্য কোষ, রাসায়নিক কোষ এগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকবে। ওই পার্থক্যগুলা আমরা দেখাই দিব শেষে। কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা। তো ওভারঅল আমি আজকে একদম তোমাকে গুছিয়ে দিব ৩ ধরনের। ফ্যারাডের সূত্র থেকে প্রশ্ন আসবে, তারপরে তুমি দেখবা যে আমাদের কোষ মানে ইনট সেলের মানটা আমাদেরকে বের করতে বলবে। এই টাইপের প্রশ্নগুলো আসবে। আরেকটা আসবে নানস্টের সমীকরণ থেকে আমরা কোশ্চেন দেখব। এই টাইপের বাইরে আমাদের কোনো কোশ্চেন হবে না। তো এই ৩ ধরনের টাইপ থেকে আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করব। তোমরা দেখছো আমি সব কনসেপ্টগুলো তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসছি। তারপরে হলো যে তোমরা এই কনসেপ্টগুলো থেকে আমরা সক্রিয়তা সিরিজ থেকে শুরু করে ইনট সেল, নানস্টের সমীকরণে পরে তারপর আমরা কি করব, আমরা সিকিউ সলভে যাব। তো আশা করি যে তোমাদের খুব ভালো মতো এনজয় করবে এই ক্লাসটা। কারণ হলো যে এই ক্লাসটুকু জাস্ট এই ক্লাসটুকু করলে একটা সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। আর কোনো দিকে তাকানো লাগবে না, শুধু এই ক্লাসটুকু ভালো মতো করলেই হবে। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আজকে প্রায় 9টা সিকিউ সলভ করিয়ে দিব। এই চ্যাপ্টার থেকে যত টাইপের সিকিউ হয় সব টাইপ কভার হয়ে যাবে এই 9টা সিকিউর মাধ্যমে। যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করবো যে খুব ভালো মতো এই ক্লাসটা সম্বন্ধে ধারণা পেয়ে যাবা। এই ক্লাস নিয়ে আর জীবনে সেকেন্ড কোনো প্রশ্ন থাকবে না তোমার মনে, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। চ্যাপ্টারটার নাম হলো তড়িৎ রসায়ন। অবশ্যই তড়িৎ রসায়ন নাম দেখে তড়িৎ তড়িৎ একটা ফিল আসতেছে। তো আমরা বেশি ডিটেলসে যাব না, আমরা কনসেপ্ট একদম ডিপে যাব না। যেইটুকু তোমার সিকিউর জন্য প্রয়োজন, যেইটুকু তোমার হয়তো এমসিকিউতে একটা ধারণা দিবে, ওইটুকুর জন্য আমরা পড়বো। আমরা জাস্ট ওয়ান শট সিকিউটা কভার করতেছি, যাতে এই অল্প সময়ের মধ্যে আমার এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো যে যারা একেবারে পড়াশোনা করে না তাদের উদ্দেশ্যে, তারা যাতে অ্যাটলিস্ট কি করতে পারে, টেনে একদম দরকার হয় একটা ক্লাস নিশ্চিত করতে পারে। আমি তাদের উদ্দেশ্যে ক্লাসগুলো নিই। এখন যারা ভালো স্টুডেন্ট থাকো, যারা পড়াশোনা করছো, তোমরা এগুলোর পাশাপাশি তোমরা যেগুলো এতদিন পড়ছো ওগুলোও কিন্তু রিভিশন দিতে হবে, ঠিক আছে? যারা ক্লাসগুলো দেখো, তবে এই ক্লাসগুলো আমার ডেডিকেটেডভাবে তাদের উদ্দেশ্যে, যারা এতদিন পড়াশোনা করেনি তারা যাতে অ্যাটলিস্ট এই ক্লাসগুলো করে এই ক্লাসটা পেতে পারে, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। তো তড়িৎ রসায়নের মধ্যে এখানের মধ্যে আমাদের কি আছে, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে জানবা যে এখানে কি হয়, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য, বুঝতেই পারতেছো এখানে একটা তড়িৎ শক্তির একটা প্রভাব আছে। এই তড়িৎ শক্তিটা কি করবে বলতো? এই তড়িৎ শক্তিটা আমাদের রাসায়নিক শক্তিতে কনভার্ট হবে। এমসিকিউর জন্য লাগবে, বেসিক ধারণার জন্য হেল্প করবে। তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি করবে? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে হবে বলতো, কনভার্ট হবে। এখানে আমাদের তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দিয়ে ব্যাটারি দিয়ে চিহ্নিত করা আছে, কোনটা অ্যানোড, কোথায় ধাতু জমা হচ্ছে। এই জিনিসগুলোকে আমি সংক্ষেপে একটা ধারণা দিচ্ছি। এত চিত্র না এঁকে, সময় নষ্ট না করে, আমি দেখলাম যে চিত্র আঁকতে অনেক সময় লাগতেছিল, এই জন্য চিত্র না এঁকে আমি পয়েন্টগুলো তোমাকে তুলে ধরার চেষ্টা করছি, যেটা তোমার বইয়ে চিত্র আকারে দেওয়া আছে। তো যাদের বই খোলার এখন সময় নেই, অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো একটু শুনে নাও। তারপর হচ্ছে দেখো, অ্যানোডে সবসময় কি হবে, অ্যানোডে সবসময় জারণ ঘটে, এবং ক্যাথোডে সবসময় কি ঘটে, ক্যাথোডে সবসময় বিচারণ ঘটে। এটুকু মনে রাখতে হবে তোমাকে, এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে। অ্যানোডে সবসময় কি ঘটবে, অ্যানোডে সবসময় জারণ ঘটবে, ক্যাথোডে সবসময় কি ঘটবে, ক্যাথোডে সবসময় বিচারণ ঘটবে। আরেকটা জিনিস মনে রাখবে, ক্যাথোডে ধাতু জমা হয়। কোথায় ধাতু জমা হয়? তুমি যখন ওই যে বললাম না, একটা চিত্র আছে, চিত্রের মধ্যে আমাদের ডান সাইডে যে ক্যাথোডটা আছে, ক্যাথোডে দেখবো যে আমরা ধাতুগুলো জমা হতে থাকে, ধাতুগুলো জমা হতে থাকে। যারা বই খোলার একটু সুযোগ থাকবে, তোমরা হয়তো এই চিত্রটার সাথে পরিচয় আসো। তো ওই চিত্রটার মধ্যে তোমরা দেখবা যে আমাদের কি হয় বলতো ভাইয়া, দণ্ডের মধ্যে ধাতুগুলো জমা হয়, ক্যাথোড দণ্ডের মধ্যে। তোমরা হয়তো বা এই চিত্রগুলা সম্বন্ধে ধারণা রাখছো, তাই না? এরকম চিত্রের মধ্যে, তাই না? এরকম চিত্রের মধ্যে এরকম একটা চিত্র ছিল, সুন্দর করে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। তো এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো আমাদের মেইন আলোচনা হলো ফ্যারাডের সূত্র। আমাদের মেইন আলোচনা বিষয় হলো ফ্যারাডের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে আমাদের এই ধাতু জমা হওয়ার পরিমাণটা আমরা বের করি। এই ধাতু জমা হওয়া পরিমাণটাই আমাদের কিসের জন্য আসবে বলতো ভাইয়া? আমাদের গয়ের জন্য আসে, ডব্লিউর মানটা বের করতে বলে। এই যে দেখো, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি? ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি। কোন সূত্র থেকে বলতো ভাইয়া? সরি, ফ্যারাডের প্রথম সূত্র থেকে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে। এখন ফ্যারাডের প্রথম সূত্র থেকে ধাতু কি পরিমাণ জমা হবে এটা আমরা না হয় জানলাম। এখন ধাতু কি পরিমাণ জমা হবে সেটা কি বলতো? জমার পরিমাণটা কি? ডাব্লিউকে আমরা একটা সূত্র দিই। এখানে তোমরা অনেকগুলা সূত্র পাবা, এখানে তোমরা অনেকগুলা সূত্র পাবা। ডব্লিউ ইকুয়াল টু তোমরা জেড আইটি পাবা, তোমরা অনেকগুলো সূত্র পাবা। কিন্তু আমি সব সময় বলি যে একটা সূত্র তুমি মনে রাখো ভাইয়া। কি মনে রাখবা? একটা সূত্র মনে রাখবা। এই একটা সূত্র দিয়ে তুমি সবকিছু করতে পারবা। এটা মেনলি কই থেকে আসছে? এটা মেনলি ডব্লিউ সমান কিউ, মানে যেই পরিমাণ ধাতু জমা হবে সেটা কিসের উপরে বলতো ভাইয়া? এই কিউর উপরে। তখন কিউ ইকুয়াল টু আমরা কি জানি? ওই যে আমরা
শিখছিলাম আইটি, আর এটা উঠানোর জন্য আমরা কি লিখি বলো তো ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। আর জেড বলতে গেলে আমরা কি বুঝি, জেড বলতে গেলে আমরা বুঝি m/nf, মানে m/nf ইন্টু আইটি। এই হলো আমাদের কি এই সূত্রটা এখান থেকে আসছে। তার মানে কি তোমাকে যদি অনেক সময় এমসিকিউ জিজ্ঞেস করা হয় যে এই যে ডব্লিউ সমান কোন নিচের কোনটি সত্য, তাহলে ডব্লিউ সমানুপাতিক কিউ থাকলে সেটা, তারপর অথবা ডব্লিউ ইকুয়াল টু কি সমানুপাতিক কি আইটি আছে, কিউ ইকুয়াল টু আইটি ওখান থেকে আসছে। আবার তোমার ইকুয়াল টু এই যে এটা কি উঠানোর জন্য আমরা কি করি বলো তো ভাইয়া, জেডটা নিয়ে আসছে ধ্রুবক হিসাবে, জেড আইটি, আর জেড মানে কি m/nf। তো এখান থেকে তোমার এমসিকিউ রিলেটেড ধারণা পেয়ে গেছো। তার মানে লাস্টে যে সূত্রটা দাঁড়াচ্ছে ডব্লিউ ইকুয়াল টু MIT/nf, এইটুকু। একটা মিনিট দাঁড়াও। ওকে, এইটুকু যখন তুমি বুঝে গেছো তাহলে তোমার কিন্তু আর পিছনে ফিরে তাকানো লাগবে না ভাইয়া, তুমি এই স্লাইড থেকে অনেকগুলো জিনিস জেনে গেছো। এখন আমার এগুলো পরিচয়গুলো জানা খুব দরকার। সেখানের মধ্যে তোমার দেখো, তোমাদের এখানের মধ্যে যে জিনিসটা হবে কি, আইটা কি, আইটা হলো তড়িৎ প্রবাহ, এটুকু জানি আমরা। এনটা কি, এনটা হলো যোজনী। কি যোজনী বলো তো ভাইয়া, যেই আমাদেরকে দেওয়া মানে আধানটা যেটা দেওয়া থাকবে আমাদের, যে ইয়াটা দেওয়া থাকবে, ধরো নিকেল 2+, এখানে নিকেল কয়টা ইলেকট্রন ছাড়া লাগতেছে, সে কি হওয়ার জন্য বলো তো ভাইয়া, সে যখন একদম ভালো মতো দেখো, যেমন ধরো নিকেল 2+ কি করবে, ও দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, গ্রহণ করেই তো ও কি হবে বলো তো ভাইয়া, নিকেল হবে। তার মানে ওর যোজনীর মান কত হবে, যোজনীর মান হবে 2। তার মানে কি যে পরিমাণ ইলেকট্রন ছাড়বে সেইটাই হলো যোজনীর মান, যেই পরিমাণ ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো যোজনীর মান। তার মানে ইলেকট্রন ছাড়া এবং গ্রহণের যে পরিমাণটা থাকবে সেটা দিয়ে আমরা যোজনী বের করতে পারবো। টি এর মানটা কি, টি এর মানটা হলো সময়। আর এফ বলতে গেলে ফ্যারাডের এই মানটাকে আমরা মুখস্থ রাখবো 96500 কুলম্ব বা 96500 কুলম্ব, ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। আর ডব্লিউ এর মানটা অবশ্যই তোমাকে কিসে আসবে, গ্রামে আসবে। তার মানে কি এইটুকু হলো আমার কি ডব্লিউ ইকুয়াল টু MIT/nf। এম মানে কি আণবিক ভর, এম মানে কি আণবিক ভর, জাস্ট গ্রামে বসাই দিবে আণবিক ভরটা। তার মানে কি ডব্লিউ ইকুয়াল টু MIT/nf, এই সূত্র দিয়ে আমাদের ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের প্রথম টপিকের ম্যাথগুলো আমরা করতে পারবো। জাস্ট এই সূত্রটা যদি আমরা কেউ ভালো মতো ইউটিলাইজ করতে পারি, তাহলে চলো আমরা দেখি কিভাবে এই সূত্রটা আমরা ইউটিলাইজ করবো। প্রথম সিকিউগুলো আমরা একটু সলভ করে আসি, তাহলে আমাদের জন্য করতে অনেকটা সুবিধা হবে। এবং আমরা যদি এইভাবে করি ভাইয়া, তাহলে আমরা দেখবো 3টা টাইপ, যেহেতু আমাদের 3টা টাইপ খুব সুন্দর করে আমাদের কভার হয়ে যাবে। চলো আমরা দেরি না করে একটা ধাপে আমি আরেকবার একটু সামারি করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কি জিনিস শিখলাম ক্যাথোডিক, প্রথমে আমরা কি শিখলাম, প্রথমে আমরা কিছু জিনিস জেনে নিলাম প্রাথমিকভাবে, তারপর আমরা জেনে নিলাম যে ফ্যারাডের সূত্র থেকে আমরা কি ধারণা পাই, ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে এটা সম্বন্ধে একটা ধারণা পাই। সেই ধাতুর পরিমাণটা কত, ডব্লিউ সমানুপাতিক কি কিউ, এরকম একটা সমানুপাতিক আরে, এটাই হচ্ছে আমাদের কি ফ্যারাডের প্রথম সূত্র, ডব্লিউ সমানুপাতিক কিউ। তো সেখান থেকে আমরা কি জানি, ডব্লিউ সমানুপাতিক আইটি, কি জানি আইটি থেকে আমরা এখান থেকে কি আনছি, এই আমাদের সমানুপাতিক চিহ্নটা সরানোর জন্য একটা ধ্রুবক নিয়ে আসছে, সেটা হলো ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি। আমি কি বেশি দ্রুত কথা বলতেছি কিনা একটু বললো তো, মানে এটা আমার একটা অভ্যাস যে দ্রুত কথা বলা, দ্রুত একটা চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া। তো তোমরা অনেকেই হয়তোবা মানে একটু হয়তোবা দ্রুত বলার কারণে বুঝতে অসুবিধা হয়, তাহলে একটু আস্তে আস্তে দেখো। আর আরেকটা ব্যাপার হলো যে আমি চেষ্টা করবো যে সুন্দর মতো একদম গুছিয়ে দেওয়ার জন্য তোমার এই ক্লাসগুলো। দেখো আমি কিন্তু সবগুলো লেকচারে কমপ্লিট করিয়ে দিছি, বাকি আছে কি জানো, বাকি আছে গুণগত রসায়নের পার্ট 2টা শুধু মাত্র বাকি আছে। আর তোমাদের বাকি আছে ওইখানের মধ্যে মনে হয় তোমরা ইয়ারটুকু আমি পড়াইতে পারি নাই, ওই যে তোমার হলো যে ভেজালের ম্যাথগুলা। তার মানে গুণগত রসায়ন দেখো কি জিনিস বাকি আছে, একটু এটার বাইরে একটু কথা বলি। গুণগত রসায়নটা আমাদের বাকি আছে, গুণগত রসায়নের পার্ট 2টা, ওই পার্ট 2টা অনেক সহজ, দেখবা যে আমি বেশিক্ষণ লাগবে না। গুণগত রসায়নের পার্ট 2 সাথে আমি ভেজালের ইয়াগুলো হয়তো বা কমপ্লিট করিয়ে দিব। ভেজাল, তার মানে এই ভেজালটা কোথায় আছে বলতো, পরিমাণগত রসায়ন। তার মানে আরেকটা চ্যাপ্টার বাকি আছে আমাদের, কোনটা চ্যাপ্টার বাকি নাই এটা বললে ভুল হবে, পরিবেশ রসায়নের পার্ট 2 মনে আছে, পরিবেশ রসায়নের পার্ট 2, পরিবেশ রসায়নের পার্ট 2, এই যে দেখো পরিবেশ রসায়নের পার্ট 2 এইটুকু তোমার হলো কাজ, ঠিক আছে ভাইয়া, এইটুকু হলো আমাদের কাজ। এর বাইরে কিন্তু আমাদের তেমন কিছু আর বাকি নেই। তার মানে কি গুণগত রসায়নের পার্ট 2 আর ভেজাল, আর পরিবেশ রসায়নের পার্ট 2টা আমাদের বাকি আছে। তো এটার জন্য আমাদের হয়তো একটা লেকচার লাগবে, আর এটার জন্য একটা লেকচার লাগবে। তার মাধ্যমে আমাদের কিন্তু কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ 1 শট সবগুলা ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে পাশাপাশি তোমরা হয়তো বা জানো যে ফিজিক্সের আমি কয়েকটা ক্লাস ফ্রি দিচ্ছি, আর বাকি সবগুলো হয়তো বা জানো যে আমাদের টপ 30 সিকিউ সিরিজের ক্লাসগুলো হচ্ছে, যেহেতু ওরা পেইডে ভর্তি হয়েছে সেহেতু আমি তো এই ক্লাসগুলো ফ্রি দিতে পারি না। তবে আমি তোমাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে করতেছি, এবং পাশাপাশি তোমরা জানো যে পরীক্ষার গ্যাপের মাঝে তো আলহামদুলিল্লাহ 100% তোমাদেরকে দিব। ওইখানে হয়তো ফাউন্ডেশনটা তৈরি করে হচ্ছে তোমাদের জন্য, এই যে এইগুলো সব ভালো মতো এখন যদি তুমি এইভাবে পড়তে পারো ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এইটুকু হলো আমাদের কি, এইটুকু হলো আমাদের সূত্র। তারপর আমি বললাম যে এম মানে আণবিক ভর, আই মানে তড়িৎ প্রবাহ, টি মানে সময়, এন মানে কি, এন মানে হলো যে যোজনী, এফ মানে হলো যে 96500 কুলম্ব, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা চলো আগে এই টপিকটা দিয়ে সিকিউগুলো শেষ করে আসি, তারপরে আমরা অন্য কাজে আসবো, ঠিক আছে। প্রথম সিকিউটা আমাদের জন্য দেখি, আমাদের জন্য প্রথম সিকিউটা কি অপেক্ষা করতেছে। সরি দেখো, প্রথম সিকিউটা আমাদের জন্য দেখো, আমি একটু ছোট করে নিলাম। এখানে আসো, গ নাম্বারটা আসো। গ নাম্বারটা তোমাকে কি বলতেছে, গ নাম্বারটা বলতেছে উদ্দীপকের পি কোষে কি আছে 5 অ্যাম্পিয়ার তো বিদ্যুৎ আছে,
10 মিনিট ধরে চালনা করছে। তুমি আগে মানগুলো একটু কালেক্ট করো। দেখো এখানে কোথায়, এটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে। দেখো আমার কিসের মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তারপর আমার কিসের মান দেওয়া আছে, টি, মিনিটে দেওয়া আছে। এটাকে আমার কিসে নেওয়া লাগবে, সেকেন্ডে নেওয়া লাগবে। 60 সেকেন্ড মানে 600 সেকেন্ড, মানে 600 সেকেন্ড। এরপরে দেখো এটা যদি চালনা করে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে, মানে আমার কিসের মান দেওয়া লাগবে, ডব্লিউ এর মানটা লাগবে, তাই কিনা বলো তো ভাইয়া। এখন দেখা লাগবে যে পি কোষে আমাদের কি আছে বলো তো ভাইয়া, কপার সালফেট আছে। এই কপার সালফেট থেকে তুমি বলো তো ভাইয়া কি কি হতে পারে, কপার সালফেট থেকে কি হবে, কপার 2+ হবে আর সালফেট 2- হবে, তাই কিনা বলো তো ভাইয়া। তাহলে এখানে কে বলো তো ভাইয়া, ধাতুটা কে, কপার। তাহলে কপার কি করে বলো তো ভাইয়া, কপার যখন 2+ থাকবে তার মানে বুঝতেই পারতেছো ও কি করবে, ও 2টা ইলেকট্রন গ্রহণ করে তো কপার হবে। তার মানে এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হবে বলো তো ভাইয়া, 2টা ইলেকট্রন। তার মানে যোজনীর মান কত বলো তো ভাইয়া, যোজনীর মান আমাদের হলো 2। আশা করি বুঝতে পারছো। তো এইটুকু তুমি যদি এটা করতে পারো তাহলে দেখো আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া, জেড আইটি। আর জেড আইটি না লিখে আমরা কি লিখবো বলতো ভাইয়া, এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে তোমরা জাস্ট এইটুকু লিখবা যে এম আই টি বাই এন এম। এখন দেখো ভাইয়া এখানে কপারটা একটু মনে রাখা লাগবে, কপারের আণবিক ভর এম এর মানটা 63.5, এটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। যদি আমি ভুল না করে থাকি 63.5 হলে তুমি দেখো এখানে আমাদের কি হবে, 63.5 ইন্টু আই এর মানটা কত, আই এর মানটা হলো 5 অ্যাম্পিয়ার, আর টি এর মানটা কত 600, আর এন এর মানটা কত, এই যে 2, এই যে যোজনী দেখছো 2, তার মানে 2, আর এফ এর মানটা হলো 6। আমরা কি শিখছিলাম, আমরা কিন্তু এই মানটা কিন্তু আমি সবসময় বলছিলাম তোমাদেরকে, এটা কিন্তু তোমাদেরকে ভুল করা যাবে না। এই মানটা কিন্তু ভুল করলে কিন্তু অনেক ধরা খেয়ে যাবে। 96500 কুলম, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আমরা কিন্তু ভুলে যাই। আমি নিজেও আমার নিজের পরীক্ষার সময় আমি এটা মনে রাখতে পারতাম না, ঠিক আছে। তার মানে কি এই জিনিসগুলো তোমাদেরকে একটু সতর্ক সহিত বসানো লাগবে, ঠিক আছে। 96500 কুলম, তার মানে এটা করলে যা অ্যান্সার হবে আমাদের তাই হলো মান। তো এটা করলে ক্যালকুলেটার অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার কত আসতেছে, ক্যালকুলেটারের হাতের কাছে নাই। আচ্ছা আশা করি যে এটা বুঝতে পারছো, তার মানে এত গ্রাম, আশা করি বুঝতে পারছো। এটা হলো আমাদের প্রথম ম্যাথ। আশা করি এই ধরনের প্রশ্নগুলি যে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে এটা কোনটা দেখেই বুঝতে পারবো যে আমরা ডব্লিউ ইকুয়াল টু এমআইটি বাই এনএম, ঠিক আছে। এরপরে আসি দেখি এরপরে ম্যাথটা, এখানে যে ঘ নাম্বারটা আছে সদস্য ঘটবে কি ঘটবে না এগুলো আমরা পরের টপিকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমরা আগে এরপরে দেখি এরপরে আমাদের জন্য কি আছে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, এরপরে প্রশ্নটা তোমাকে কি বলছে, গ নাম্বারটা কি বলতেছে দেখো, গ নাম্বারটা তোমাকে বলতেছে যে, গ নাম্বারটা তোমাকে কি বলতেছে দেখো, গ নাম্বারটা বলছে কোষ 1 এর মধ্যে, কোষ 1টা কি আছে, আই দেখো কোষ 1টা আছে কি আয়রন, এখানে আছে কি আয়রন 2+, আয়রন 2+, ঠিক আছে, এরকম আছে একোয়াস, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে কি দেওয়া আছে, এরপরে এগুলাকে কি বলা হয়, লবণ সেতু বলা হয়। আমরা দেখাবো এগুলো লবণ সেতু আমরা পরে করাবো, ঠিক আছে। একোয়াস আর একটা হলো কপার, ঠিক আছে, এরকম দেওয়া আছে। এখন বলতেছি কি দেখো, কোষ 1 এর মধ্যে 10 মিনিট যাবত 160 কি হয়েছে বলতো ভাইয়া, 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। আচ্ছা এখানের মধ্যে আগে একটু আমাদেরকে জানা লাগবে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। এটা যদি তোমাদেরকে বেশি ঝামেলা লাগে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, এটা আমরা পরের টপিকে শিখবো। জাস্ট ওই যে ক্যাথোড কোনটা আর অ্যানোড কোনটা, আমি এখানের মধ্যে একটা লাইন লিখছিলাম, তোমরা হয়তো বা খেয়াল করছিলা কিনা আমি জানি না। এই যে দেখো অ্যানোডে সবসময় কি ঘটে, জারণ ঘটবে, ক্যাথোডে সবসময় কি ঘটবে, বিজারণ ঘটবে। তাহলে তোমরা আমাকে বলো এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো ভাইয়া, আয়রন এখানে ছিল নর্মাল, এটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে ও কি হয়েছে, ও জারণ করছে, তার মানে ও হলো অ্যানোড। আর ও কি করছে, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও কপার হয়েছে, তার মানে ও হলো কি বলতো ভাইয়া, ও হলো কি আমার ক্যাথোড। সবসময় মনে রাখবা যে বা এটা কি থাকে, এটা হচ্ছে যে অবস্থা থাকবে সেই অবস্থা থেকে ও কি করতেছে বলতো ভাইয়া, ইলেকট্রন ছাড়লে আয়রন 2+ হচ্ছে, ও ইলেকট্রন গ্রহণ করছে বলে কপার হয়েছে। যে ইলেকট্রন গ্রহণ করছে তার বিজারণ করছে, তার মানে ক্যাথোড হলো কপার। তার মানে আমি বুঝে গেছি যে কপার হলো আমাদের ক্যাথোড, ঠিক আছে, এইটুকু আমরা বুঝে গেছি, ঠিক আছে। কপার 2+ কি করছে, কপার 2+ দুইটা ইলেকট্রন নিয়ে আমার কপার হয়েছে, তাই কিনা বলতো ভাইয়া, দুইটা ইলেকট্রন নিয়ে আমার কপার হয়েছে। তার মানে যোজনীর মান আমরা কিন্তু যোজনীর মান পেয়ে গেছি বলতো ভাইয়া, এন এর মান কত পেয়ে গেছে, 2 পেয়ে গেছে। এইবার কি বলতেছে, আমার সময় বলতেছে টি ইকুয়াল টু 10 মিনিট, টি ইকুয়াল টু কত বলতেছে 10 মিনিট, 10 মিনিটকে আমি কি করব 10 ইন্টু 60 সেকেন্ড মানে কত 600 সেকেন্ড, কত সেকেন্ড 600 সেকেন্ড। এরপরে দেখো আই এর মান বিদ্যুৎ পরিবাহিত কত করবে 160 মিলি অ্যাম্পিয়ার, 160 মিলি অ্যাম্পিয়ার কি তুমি যখন এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করবা তাহলে এটাকে অবশ্যই কি করবা বলো তো ভাইয়া 160 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইটুকু হলো আমাদের আই এর মান। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়ার দরকারও নেই, আমরা জানি যে কপারের ক্ষেত্রে আণবিক ভরের মান কত 63.5। ওকে এইটুকু করলে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু মোটামুটি এইটুকু করলেই কাজ শেষ। তারপরে আমরা জাস্ট কি করবো বলতো সূত্রে বসাবো, দেখছো এখানের মধ্যে ইয়া চলে গেছে। ওকে একদিকে ক্লাস নিলে আরেকদিকে তোমার হলো যে ইয়া চলে যায়, তোমার হচ্ছে অনেকক্ষণ ক্লাস হলে আসলে মোবাইলটা একদম পুরো তোমার হলো যে চার্জটা ওইভাবে আসলে হিসাব করে দেওয়া লাগে। তো একটু আগে ক্লাস হয়েছে আবার ক্লাস এইভাবে আসলে ক্লাস ইয়া হইতে হইতে তোমার চার্জটা একেবারে সীমিততে চলে আসছে। ওকে তো চলো আমরা ডব্লিউ ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু এমআইটি বাই এন।
তো আমার এম এর মানটা আমি জানি কত 63.5, আর আই এর মানটা আমি জানি দেখো কত 160 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আর কি জানি টি এর মানটা জানি আমি কত জানি বলতো ভাইয়া 600 সেকেন্ড। আর এন এর মানটা আমি জানি 2, আর এফ এর মানটা 96500। এটা করলে যতটুকু আসবে, এটা করলে কি আসতেছে দেখি তো, এটা করলে আসতেছে তোমার মানটা কত আসতেছে, মানটা আসতেছে 0.0315। এই চ্যাপ্টারে দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথগুলা অনেক সহজ ভাইয়া। তুমি যখন পরের টপিক আমি করাবো তখন তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা আসলে কতটা সহজ আমরা যদি একটু ভালো মতো করতে পারি। ঠিক আছে, দেখি এরপরে সিকিউতে আমাদেরকে কি বলছে, নিকেল পরমাণু কি পরিমাণ জমা হবে। ঠিক আছে, দেখি আমরা এখানে আমাদেরকে কি বলা আছে। দেখো আমাদেরকে এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে, আমরা এক এক করে এখন শুধু বের করে ফেলবো। ঠিক আছে, আমরা এক এক করে কি করবো, শুধুমাত্র বের করে ফেলবো। কি দেওয়া আছে, উদ্দীপকের চিত্র 1 এর কোষ্ঠী ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে, কতটি বলছে, কতটা নিকেল পরমাণু জমা হবে। আগে আমরা কি করতে হবে বলতো ভাইয়া, কতটি বললে তোমাকে জাস্ট একটু দেখো সূত্রটা কি ছিল আমাদের, ডব্লিউ ইকুয়াল টু কি MIT/NF, তাই কি না? তুমি দেখো W/M এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে কি থাকে IT/NF। আর এই এম মানে কি বলতো ভাইয়া, এটা হলো কি আমাদের কি মূল সংখ্যা বোঝাচ্ছে, তাই না বলতো ভাইয়া? এগুলো কিন্তু আমরা কোথায় শিখছিলাম বলতো ভাইয়া, আমরা কিন্তু পরিমাণগত রসায়নে শিখছিলাম, সব মোটামুটি এই চ্যাপ্টারগুলোতে এগুলো আমরা শিখছিলাম। তার মানে ডব্লিউ ইকুয়াল টু কি MIT/NF। যদি এটা হয় তুমি আমাকে বলো ভাইয়া এই মূল সংখ্যাকে তুমি আবার কি লিখতে পারো বলো তো ভাইয়া, আমাদের কি নিকেলে পরমাণুর সংখ্যাটা, সেই সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি, x ইন্টু 6.02 ইন্টু 10⁻23 মানে অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল টু কি IT/NF। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এই x এর মানটা তো আমাদের বের করতে বলতেছে, তার মানে এইটাকে গুণ করে দেই IT 6.02 ইন্টু 10⁻23/NF। এইবার আমরা এক করে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। প্রথমত নিকেল দেওয়া আছে। এখন নিকেল কি ঘটছে দেখো তো, এখানে নিকেল সালফেট আছে, তার মানে নিকেল সালফেট থাকলে ও অবশ্যই এরকম ভাবে তৈরি হচ্ছে যে নিকেল 2+ আর একটা হলো কি সালফেট 2-। তার মানে কি নিকেল 2+, ও কি করবে নিকেল হওয়ার জন্য দুইটা ইলেকট্রন কি করছে বলতো ভাইয়া, ছাড়ছে। তার মানে নিকেল থেকে কি করছে, দুইটা ইলেকট্রন ছাড়াই তো নিকেল 2+ হয়েছে। তার মানে এখানে যোজনী মান কত, এন এর মানটা পেয়ে গেছে আমরা কত 2। এরপরে দেখো ভাইয়া ফ্যারাডের মান তো আমরা জানি 96500 কুলম। আর এখানের মধ্যে দেখো ভাইয়া এখানে সময়টা দেখো, টি এর মানটা দেখো কত আছে, 50 মিনিট আছে। 50 মিনিটকে তুমি যদি সেকেন্ডে নাও 50 গুণন 60 সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে কত আসবে 30, 300, 3000 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর এখানের মধ্যে আই এর মানটা কত, আই এর মানটা হলো 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানের মধ্যে সবগুলো জিনিস বসাই দাও। আই এর মানটা হলো 2.5 অ্যাম্পিয়ার, এটা হলো 300 সেকেন্ড, আর এটা আসলো যে 6.02 ইন্টু 10⁻23, আর এটা আসলো এন এর মান 2 আর এফ এর মান 96500। এই তো এটা করলে যা আসবে তাই মান। এক্স এর মানটা কত আসতেছে দেখি তো, এটা কত আসতেছে, এটার মানটা কোন একটা সংখ্যা আসতেছে, যেহেতু ক্যালকুলেটর নাই সেহেতু আমরা এই ক্যালকুলেশনটা করতেছি না। তো এটা তুমি বের করে যে সংখ্যাটা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। দেখো আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু আমাদের মোটামুটি কি বলতো ভাইয়া, আমরা মোটামুটি আমাদের এইখানে মোটামুটি সবগুলো জিনিসে কম বেশি ধারণা পেয়ে গেছে। ঠিক আছে, এরপরে আসো আমাদের এটাই মনে হয় এই টপিক থেকে লাস্ট সিকিউ আমাদের গ নাম্বারটা এসে দেখি কি বলতেছে। গ নাম্বারটা বলতেছে আমাদেরকে উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত থাকবে, ওই সেম কতটি সিলভার পরমাণু সঞ্চিত থাকবে। তো আগে কতটি যেহেতু বলছে, আগে আমি কি এটা কি করবো এভাবে বানায় নিতে হবে। ঠিক আছে, এভাবে বানায় নিই W/M, তারপরে আমি কি জানি IT/NF, তারপরে আমি কি জানি এটা মানে N ইকুয়াল টু কি জানি IT/NF। তুমি ডিরেক্ট সূত্র লিখলে কিন্তু ঝামেলা, কারণ তুমি একটু স্যারকে দেখাই দিবা যে এটা কই থেকে আসছে, IT/NF। তারপরে কি বলতো ভাইয়া, এই X ইকুয়াল টু কি হবে, এটাই কি বলতো ভাইয়া অ্যাভোগাড্রো সংখ্যা। আর N মানে কি, ওই যে আমরা শিখছিলাম না বলতো ভাইয়া, যেই পরিমাণ সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, ওইটাই তো, তাই কিনা বলতো ভাইয়া? এখানে কি হবে IT/6.02 ইন্টু 10⁻23, আর N এর মানটা আমরা দেখবো আর F এর মানটা আমরা বসাই দিব। এখন দেখি সেটা কত। প্রথমত আমাদেরকে কিসের মান দেওয়া আছে বলতো ভাইয়া, সিলভার দণ্ডে পরমাণু। সিলভার আবার পারমাণবিক ভর দেওয়া আছে, সেটা কিসের মান দেওয়া আছে, M এর মান দেওয়া আছে। সেটা কত গ্রাম দেওয়া আছে, 108 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তারপরে আমাকে কি দেওয়া আছে বলতো ভাই, ওই যে আই এর মানটা দেওয়া আছে। আই এর মানটা কত দেওয়া আছে দেখো তো, আই এর মানটা দেওয়া আছে কত, সেটা হলো যে 8 অ্যাম্পিয়ার। টি এর মানটা দেওয়া আছে 20 মিনিট, যেটাকে আমরা সেকেন্ডে নিলে কি হবে বলতো ভাইয়া, 6 দুগুণে 12 আর 1200 সেকেন্ড। ওকে, খুব ভালো কথা। তাহলে এটা করলে আমাকে কি বলতেছে কি, এগুলো সবগুলো জিনিস দেওয়াই আছে, যেহেতু একটা করে বের করে ফেলো। ঠিক আছে ভাইয়া, একটা করে বের করে ফেলতে বলতেছে আমাকে। তাহলে আমি বের করবো কিভাবে, জাস্ট আমার কি লাগবে, আইটি লাগবে। আই মানে হলো 8 আর টি মানে হলো কত 1200 সেকেন্ড। আর কি লাগবে বলতো ভাইয়া, 6.02 ইন্টু 10⁻23
আর এন এর মানটা কি আছে, ওই যে আমাদের যেই মানটা এটা কি আছে, এটা হয়েছে যে আমাদের কি হয়েছে সিলভার নাইট্রেট হয়েছে। বলো তো ভাইয়া সিলভার নাইট্রেট মানে কি, এই যে সিলভার প্লাস আর কি হয়েছে আরেকটা তৈরি হবে NO3 মাইনাস, তাই কিনা বলো তো ভাইয়া? তাই তো, যদি এরকম হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এরকম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, তার মানে আমরা একটা আদান প্রদান হয়েছে, মানে সিলভার থেকে তো সিলভার প্লাস হয়েছে, মানে একটা ইলেকট্রন, তার মানে হলো 1 × 96500, তার মানে এইটা করলে যা হবে তাই হলো অ্যান্সার। দেখি অ্যান্সারটা আমার কাছে আছে, দেখি অ্যান্সারটা কত। অ্যান্সারটা হয়েছে তোমার 5.992, 5.992 ইন্টু কত বলছে, ইন্টু 10⁻22T। ওকে, এই হলো আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো আমরা আশা করি যে এইটুকু বুঝতে পারছি, আমরা আশা করি যে এইটুকু তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এইটুকু যদি বুঝতে পারো তাহলেই হবে। চলো আমরা তাহলে মোটামুটি এইটুকু যদি ধারণা পেয়ে যাই তাহলে আমরা বুঝে গেছি সিলভারে কি পরিমাণ সঞ্চিত জমা হয়েছে, ঠিক কতটি জমা হয়েছে এটা আমরা ধারণা পেয়ে গেছি। এরপরে প্রশ্নটা কি, ওকে এরপরে আমরা পরের টপিকটা চলে যাব, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? আমরা মোটামুটি ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে একটা ধারণা পেয়ে গেছি, এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে আসবো। ফ্যারাডের দ্বিতীয় সূত্রের মধ্যে আসলে তোমরা কি দেখবে বলো তো ভাইয়া, তোমরা দেখবে যে ক্যাথোড অ্যানোড জারণ বিজারণে বিভিন্ন জিনিসপাতি শিখবে তোমরা এখানে। এখন ক্যাথোড অ্যানোড জারণ বিজারণের এই কয়েকটা কনসেপ্ট আমরা ফ্যারাডের ওই যে আমরা প্রথম দিকে একদম প্রথমে ধারণাতে শিখে আসছিলাম, আগে শুনো। তারপরে আমরা এখান থেকে কি শিখবো, আমরা একটা ধাতু সক্রিয়তা সিরিজটা শিখবো। এই জিনিসগুলো দিয়ে আসলে করবে কি, আগে তো আমাদের উদ্দেশ্যটা জানা লাগবে, যে কোনো কিছু উদ্দেশ্যটা জানার জন্য তোমাকে মনে রাখবা যে জারণ মানে কি, জারণ মানে কি ইলেকট্রন ছাড়বে। তো আমি তোমাকে বলছিলাম না যে লবণ সেতুর একটা জিনিস আমি দেখাবো, এইখানে আসবে তোমার সেই লবণ সেতু, কি আসবে লবণ সেতু। আরেকটা কি বলছিলাম, আরেকটা আসবে সক্রিয়তা সিরিজ, যেটা তোমার বইয়ে আছে, তোমরা হয়তো বা কি কিভাবে মনে রাখো আমি জানি না, ওই যে লিনাকে রুবি সেচে পেরেছে এরকম না, লিথিয়াম, এভাবে তো অনেকে অনেকভাবে মনে রাখে। তোমরা যেটা দিয়ে মনে রাখবা ওইভাবে তোমরা কি করবা বলো তো, ওই সক্রিয়তা সিরিজটা আমাদের মনে রাখতে হবে। কি কাজে লাগবে সেটা এখন বলতেছে, হয়তো এতদিন মনে রাখছিলা কিন্তু হয়তো অনেকে জানাও না যে কি কাজে সক্রিয়তা সিরিজটা কেন লাগে, ঠিক আছে? চলো আমরা একটু দেখি। প্রথমত এখানের মধ্যে এই যে জারণ জিনিসটা কি, জারণ জিনিসটা হলো ইলেকট্রন ছাড়বে, জারণে কি হবে অ্যানোড হবে, ইলেকট্রন ছাড়া মানে অ্যানোড। এখন দেখো এটা আছে নর্মাল অবস্থায়, যখনই ও দুইটা ইলেকট্রন ছাড়লো ভাইয়া, ও যখনই দুইটা ইলেকট্রন ছাড়লো তখনই ও হয়ে গেছে আয়রন 2+, তাই কি না? এরকম তো হয়ে গেছে। তার মানে এটা কি হয়েছে বলো তো ভাইয়া, ওই ইলেকট্রন ছাড়ছে বলে তো এটা হয়েছে। তার মানে এটা কি বিক্রিয়া বলো তো ভাইয়া, এটা হলো জারণ বিক্রিয়া। এটা এখানে কি করবে অ্যানোড করবে, অ্যানোড অ্যানোড অ্যানোড। জিঙ্কের ক্ষেত্রে সেম, ও দুইটা ইলেকট্রন ছাড়ছে বলে জিঙ্ক 2+ হয়েছে। তার মানে প্রথমে যে অবস্থা থাকে তার সাথে দুটো ইলেকট্রন ছাড়লে জিঙ্ক 2+ হয়। এরকম যখন আমি দেখবো এরকম যে প্রথমে নর্মাল অবস্থা আছে তারপর 2+ হয়েছে, এরকম যখন থাকবে তো বা 3+ হয়েছে বা প্লাস হয়েছে, তখন আমরা বুঝে যাবো যে এগুলা বলতে গেলে এগুলো অ্যানোড বোঝাচ্ছে অথবা জারণ বোঝাচ্ছে। আর এই পাশে আসো ভাইয়া, প্রথমেও সোডিয়াম প্লাস ছিল, ও কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ও কি উৎপন্ন হয়েছে, এটা সোডিয়াম উৎপন্ন হয়েছে। তার মানে ও কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি বিজারণ। তার মানে এই যে সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হয়েছে, এটাই বোঝাচ্ছে সোডিয়াম হয়েছে। আয়রন 2+ ছিল, আয়রন হয়েছে, তার মানে ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এইরকম যখন ফরম্যাটে থাকবে যে প্রথমে তোমার হলো যে আয়ন অবস্থায় আছে, তারপরে হয়েছে কি বলতো ভাইয়া ও আয়ন ছাড়া আছে, তখন এটা কি বুঝে যাবে, এটা হলো বিজারণ। আর এটা নর্মাল থেকে আয়নে হয়েছে, এটা হলো জারণ। তার মানে কি জারণ আর বিজারণটুকু আইডিয়া আমরা পেয়ে গেছি। এইটুকু তো আমরা আইডিয়া পাইছি, নাকি এইটুকু পাও না? আশা করি যে এইটুকু আইডিয়া পাইছো। যদি তুমি এইটুকু জারণ এবং বিজারণ একটা আইডিয়া পেয়ে থাকো তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া এখন তো আমাদের কি কাজ, লবণ সেতু। লবণ সেতুর ক্ষেত্রে কি করবা, জাস্ট জারণ আর বিজারণটা বসাই দিবা। ধরো এই যে আয়রন আর ধরলাম আমি কি জিঙ্ক আর আয়রন ধরলাম আমি, তো জিঙ্কের ক্ষেত্রে দেখো জিঙ্ক 2+, জিঙ্ক 2+, আর মাঝখানে কি লবণ সেতু, এই যে সেতু দিলাম, আর কি হবে আয়রন 2+ বাই আয়রন। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি এটা দিয়ে তোমার বোঝাচ্ছে যে জারণ, এটা দিয়ে বোঝাচ্ছে বিজারণ। এটা হলো আমাদের লবণ সেতু। এখন কথা হলো যে ভাই তাহলে সক্রিয়তা সিরিজটা আমার কি কাজে লাগতেছে, ওইটা তো আপনি আমাকে বললেন না। এখন দেখো ভাইয়া তোমার সক্রিয়তা সিরিজটা আমি তোমাকে বইতে দেখাই। এই সক্রিয়তা সিরিজের জন্য একটা লাইন আমি লিখছি, এখানের মধ্যে আসো, এখানের মধ্যে আসো সক্রিয়তা সিরিজ, এই স্লাইডে আসো। এই স্লাইডে তুমি আসলে তোমার বই যে সক্রিয়তা সিরিজটা ওইটা খুলবা, আমি এখানে অ্যাড করি নাই, তুমি জাস্ট খুলবা ভাইয়া, কি করবা খুলবা, এই যে ধাতুর সক্রিয়তা সিরিজ তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ। তো ধাতুর সক্রিয়তা সিরিজের মধ্যে এটা কি আছে, লিথিয়াম, পটাশিয়াম, ব্যারিয়াম, ক্যালসিয়াম, এটাকে কিভাবে অনেকে অনেকভাবে মনে রাখে, ঠিক আছে? অনেকে অনেকভাবে মনে রাখে, তুমি যেভাবে মনে রাখতে পারো। তো এইখানের মধ্যে যখন এই যে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? ধাতুর সক্রিয়তা সিরিজ সবসময় মনে রাখবা যে উপরে হবে অ্যানোড, নিচে হবে ক্যাথোড। এটা যেই সিরিজে আছে উপরের দিকে থাকলে কি হবে অ্যানোড, আর নিচের দিকে থাকলে কি হবে ক্যাথোড। এখন ধরো একটা বিক্রিয়ার মধ্যে
তোমার কি দেওয়া আছে, তোমার হলো যে সোডিয়ামও দেওয়া আছে, ম্যাগনেসিয়ামে দেওয়া আছে। এখন তুমি এটা জানো না যে সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে নাকি ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছাড়ছে। এখন এমন ভাবে দেওয়া নাই, ওই যে এতক্ষণ তো আমরা যেটা শিখলাম যে সোডিয়াম প্লাস সোডিয়াম, ম্যাগনেসিয়াম 2 প্লাস ম্যাগনেসিয়াম। এখন এইটা দেখলে তো আমি বুঝে যেতাম যে সরি ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2 প্লাস, এইটা দেখলে তো আমি বুঝে যেতাম যে আরে এটা তো ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হলো ক্যাথোড, আর এটা তো ইলেকট্রন ছাড়ছে, তার মানে এটা হলো অ্যানোড। কিন্তু এখন তো ভাই আমাকে এটা এরকম ভাবে দেওয়া আছে, পাত্রের মধ্যে এরকম ভাবে দেওয়া আছে, তার মানে আমি তো এখন বুঝতেছি না যে কোনটা অ্যানোড, কোনটা ইলেকট্রন ছাড়ছে আর কোনটা ইলেকট্রন গ্রহণ করছে। দুইটা ধাতু, দুইটাই কি অবস্থায় আছে, নর্মাল অবস্থায় আছে। এখন তো আমি বিপদে পড়ে গেলাম। এর জন্য আমাকে হেল্প করবে কি এই সক্রিয়তা সিরিজটা। সক্রিয়তা সিরিজটা বলতেছে উপরে যদি থাকে অ্যানোড, তাহলে নিচে থাকে যারা, তারা হলো ক্যাথোড। মানে কি এই দুইটার মধ্যে কে উপরে, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? অবশ্য সোডিয়াম উপরে, তার মানে সোডিয়াম হলো অ্যানোড। তার মানে সোডিয়ামে কি ঘটবে বলো তো ভাইয়া, জারণ বিক্রিয়া ঘটবে। অ্যানোড মানে কি, এই যে দেখাও, অ্যানোড মানে হলো জারণ। তার মানে এখানে অর্ধ বিক্রিয়াটা যে দেখানোর, দেখো সাইডে লেখা আছে অর্ধ বিক্রিয়া। তার মানে তুমি কি করবা, সোডিয়াম থেকে তুমি কি করবা, ও কি করছে বলো তো ভাইয়া, একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে ও কি হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে। এটা হলো কি জারণ অর্ধ বিক্রিয়া। এবার দেখো ভাইয়া এখানের মধ্যে আর কি ছিল, ম্যাগনেসিয়াম ছিল। ম্যাগনেসিয়াম তাহলে কি অবস্থা হয়েছে বলো তো ভাইয়া, ম্যাগনেসিয়াম তাহলে ক্যাথোড আছে, তার মানে ম্যাগনেসিয়াম কি করবে বলো তো ভাইয়া, ও দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তারপরে কি হয়েছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস। যেহেতু এদেরকে আমরা কি করবো বলো তো ভাইয়া, এদেরকে ফুল বিক্রিয়া লেখার সময় আমাদের যে কাজটা করতে হবে, এই ইলেকট্রনগুলোকে সমতা করা লাগবে। তার মানে এইদিকে দুইটা লাগবে, আর এইদিকে এখানে দুইটা আনলে এটাও দুইটা এটাও দুইটা হয়ে যাবে। তার মানে কেন এটা করছে, যেমন যোগ করার সময় দেখো 2Na আর কি হয়েছে বলো তো ভাইয়া, এই যে ম্যাগনেসিয়াম, তাই কিনা বলো তো ভাইয়া। তার মানে কি হয়েছে বলো তো ভাইয়া, সরি এখানে আমি একটু ভুল করছি, একটু দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাস, তার মানে ম্যাগনেসিয়াম 2 প্লাস। এটা যদি হয় তারপর তোমার এখানে কি হয়েছে, এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি 2Na প্লাস, আর এটা হলো কি ম্যাগনেসিয়াম। তার মানে কি, তার মানে এটা হলো ফুল বিক্রিয়া। তার মানে এটা কিসের বিক্রিয়া, এটা হলো অ্যানোড বিক্রিয়া। এটা কি, এটা হলো অ্যানোড, এটা হলো অ্যানোড। আর এটা কি, এটা হলো ক্যাথোড। কিভাবে বুঝলাম, এই যে আমাদের সক্রিয়তা সিরিজ থেকে। আশা করি বুঝতে পারবা। এখন ধরো একটা আছে কি পটাশিয়াম আর একটা আছে ক্যালসিয়াম। এখন বলতেছে তোমাকে এখানের মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এটার অর্ধ বিক্রিয়াগুলো দেখাইতে। তখন তুমি কি করবা বলো তো ভাই। আর এখন যদি লবণ সেতুর কথা বলতো, তাহলে তুমি কি করতা, এখান থেকে যদি লবণ সেতু বের করতে বলতো, এই যে এইটা থেকে, তাহলে সোডিয়াম কি হয়েছে, সোডিয়াম প্লাস হয়েছে, আর লবণ সেতু দিবা, আর ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে কি হয়েছে, ম্যাগনেসিয়াম হয়েছে। তার মানে কি প্রথমে অ্যানোডটা তারপরে ক্যাথোডটা। অ্যানোডটা এই যে বসাইলাম, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, মানে একটা ইলেকট্রন ছাড়ছে, ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এই যে ছাড়ার কারণে এটা অ্যানোড আর এটা হলো ক্যাথোড। ক্লিয়ার। তার মানে এখান থেকে কি হবে, এখান থেকে দেখো তোমার এখানের মধ্যে কে কে দেওয়া আছে, পটাশিয়াম উপরে দেওয়া আছে, মানে পটাশিয়াম হলো অ্যানোড। পটাশিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে ও কি হয়ে যাবে, কে প্লাস হয়ে যাবে। আর ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়ামে 2 প্লাস, তার মানে ও হলো ক্যাথোড। ও কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে ও হয়ে যাবে ক্যালসিয়াম। তাহলে এখান থেকে কি হবে, কে আর এটাকে আমি কি বলছিলাম, ব্যালেন্স করে নিবা। তাহলে কি হয়ে যাবে, এটা আর এটা কাটাকাটি চলে যাবে, 2K দেখো 2K প্লাস ক্যালসিয়াম 2 প্লাস ইকুয়াল টু কি হবে, 2K প্লাস আর প্লাস ক্যালসিয়াম। আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের কি বলতো ভাইয়া, এই হলো আমাদের সক্রিয়তা সিরিজের কাজ। যারা এই সক্রিয়তা সিরিজটা বুঝে যাবা, তারা কিন্তু অনেকগুলো জিনিসে ক্লিয়ার হয়ে গেছো। কি কি জিনিস ক্লিয়ার হয়ে গেছো, যে প্রথমত আমরা এই সক্রিয়তা জিনিসটা আমাকে কি হেল্প করবে, যাদের আমাদের কি অবস্থা, আয়ন অবস্থা দেওয়া নাই, বা আমরা যে বুঝতেছি না যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, সেটাই আমাকে হেল্প করতেছে কি এই সক্রিয়তা সিরিজটা। উপরে থাকলে ক্যাথোড অ্যানোড, আর নিচে থাকলে কি ক্যাথোড। ক্লিয়ার সবাই, এটুকু ক্লিয়ার হলেই আমাদের কাজ শেষ। ওকে, এখন আমাদের মেইন কাজ এটাই, আমাদের ইনোড সেল বের করা। এখন ইনোড সেলের জন্য তোমাকে কয়টা জিনিস জানা লাগবে। কি কি জানা লাগবে দেখো, ইনোড সেলের জন্য মনে রাখা লাগবে যে তোমার কি কি, ইনোড সেল মানে কি, ইনোড অ্যানোড প্লাস ইনোড ক্যাথোড। ঠিক আছে, অ্যানোডে কি হবে, এই যে জারণ হয়েছে OX, আর এটা কি, এটা হচ্ছে ডিডাকশন মানে বিজারণ। এখন এখান থেকে মনে রাখবা যে এখানে দেখো অনেক সময় কি হয়, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোনটা আসলে অ্যানোড কোনটা আসলে ক্যাথোড। এর জন্য আমি তোমাকে একটা সুন্দর একটা মানে শর্টকাট লিখে দিচ্ছি। দেখো, যার জারণ বিভবের মান বেশি হবে, জারণ বিভবের মান বেশি হবে, সে কি হবে, সে হবে অ্যানোড। যার বিজারণ বিভবের মান বেশি হবে, সে হবে কি, ক্যাথোড। এখন জারণ বিভব বিজারণ বিভব কিভাবে চিনবো, ওই যে আমরা দেখছি না, ধরো সোডিয়াম আর কি হয়েছে, সোডিয়াম প্লাস, তার মানে এটা হলো জারণ। আবার এটা এখানে ধরো আরেকটা দেওয়া আছে ম্যাগনেসিয়াম, আরেকটা কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস। এখন তুমি দেখবা যে এটার মান দেওয়া আছে ধরো 0.5, এটার মান দেওয়া আছে 0.3। এখন তুমি আমাকে বলো কোনটা বড়, অবশ্যই 0.5টা। তার মানে এইটা জারণ মান, যেহেতু জারণ বিভবের মান যেহেতু বেশি, তার মানে এটা হবে অ্যানোড আর এটা হয়ে যাবে ক্যাথোড। ক্লিয়ার। তার মানে যার জারণ মান বেশি হবে সে হবে অ্যানোড, যার জারণ মান কম হবে সে হবে ক্যাথোড। আবার যার বিজারণ বিভবের মান বেশি হবে সে হবে ক্যাথোড। তার মানে কি, এখন দেখো ধরো এমন আছে যে তোমার হলো যে কি আছে,
ধরো এইভাবে চিন্তা করো যে ম্যাগনেসিয়াম 2+, আরটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আরটা আছে অ্যালুমিনিয়াম 3+ হইছে অ্যালুমিনিয়াম। এখন এইখানের মধ্যে এটা দেওয়া আছে 0.1 আর এটা দেওয়া আছে 0.7, কার মান বেশি বলো তো ভাইয়া? এটার মান বেশি। এটা এগুলো কি অবস্থা আছে? এগুলো বিজারণ অবস্থা আছে। যার বিজারণ বিভবের মান বেশি সে হবে ক্যাথোড। কার বিজারণ বিভবের মান বেশি? এর বিজারণ বিভবের মান বেশি, এ হবে ক্যাথোড আর এটা হবে অ্যানোড। বুঝতে পারছো বিষয়টা? তার মানে যার জারণ বিভবের মান বেশি হবে সে হবে অ্যানোড, আর যার বিজারণ বিভবের মান বেশি হবে সে হবে ক্যাথোড। কিন্তু ধরো দুইটাই জারণ বিভবের মান দেওয়া আছে, যার বেশি সে হবে অ্যানোড, যার কম সে হবে ক্যাথোড। ধরো দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া আছে, যারটা বেশি সে হবে ক্যাথোড, যারটা কম সে হবে অ্যানোড। বুঝতে পারছো? এটুকু বুঝতে পারলে হবে। এবার আসো ভাইয়া, ইনোড সেল মানে কি? এই যে ইনোড অ্যানোড মানে কি হয়েছে বলতো ভাইয়া? এই যে জারণের এখানের মধ্যে অ্যানোড আর এখানে কি হবে? ক্যাথোডটা বসাই দিব আমরা। তার মানে কি আমরা জারণ বিভবের মানটা আর বিজারণ বিভবের মানটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখানের মধ্যে আরেক কয়েকটা জিনিস মনে রাখতে হবে, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। ইনোড সেলের মানটা যখন জিরোর চাইতে বড় হয় তখন আমরা কি বলবো? স্বতঃস্ফূর্তভাবে এটা ঘটবে। স্বতঃস্ফূর্তভাবে যখন ঘটবে তখন আমরা কি করব? পাত্রের মধ্যে বেশিক্ষণ সংরক্ষণ করা যাবে না, কারণ বিক্রিয়া তো ঘটেই যাবে। সংরক্ষণ কিভাবে করবো? স্বতঃস্ফূর্তভাবে ঘটা মানে হলো যে অতি সহজে ঘটে যাবে, তার মানে সংরক্ষণ করার কোনো ওয়ে নাই। আবার যখন ইনোড সেলের মানটা শূন্যের চাইতে ছোট হবে তার মানে বিক্রিয়া হবে না, তার মানে কি ইয়াতে কি করবে? ধরো একটা পাত্রের মধ্যে এরা বিক্রিয়া করতেছে না, তার মানে এদেরকে তো সংরক্ষণ তুমি যত বছর ইচ্ছা তত বছর সংরক্ষণ করতে পারো। এই কয়েকটা জিনিস আমাদের সিকিউতে হেল্প করবে। চলো আমরা এই টপিক রিলেটেড সিকিউটা আমরা সলভ করে আসি, তাহলে আমাদের জন্য অনেকটাই হেল্প করবে। ঠিক আছে, দেখি আমাদের প্রথম দিকের কোনটায় সিকিউ আছে কিনা। এই যে দেখো প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলছে, যে কিউ কোষের মধ্যে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করতেছে কিনা। তো এইটার জন্য আসলে আমরা নার্নস্টের ইকুয়েশন ইউজ করা লাগবে। কারণ কেন? এখানে দেখো মোলার ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া থাকলে বুঝবো যে আমরা নার্নস্টের সমীকরণ ইউজ করা লাগবে। এখানে আমরা ইনোড সেল ইউজ করে লাভ নাই, কারণ ইনোড সেলের মধ্যে শুধু ক্যাথোড অ্যানোডের বিভবের মান দেওয়া থাকবে। বিভবের মান মানে ভোল্ট দেওয়া থাকবে, ভোল্টেজ আকারে দেওয়া থাকবে। কিন্তু যখনই আমাদের এই যে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে ভোল্টেজ আকারে দেওয়া আছে, কিন্তু পাশাপাশি তোমাকে কি দেওয়া আছে দেখো তো ভাইয়া? এই যে 0.2 মোলার 0.1 মোলার এগুলো দেওয়া আছে। তার মানে এগুলো দেওয়া থাকলে আমরা কি বুঝতে পারবো বলো তো ভাইয়া? এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে এটা নার্নস্টের সমীকরণ আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখানে বলছে যে উপরে কোষ বিক্রিয়াটি সংঘটিত হবে কিনা। এবার দেখো এটার মধ্যে কি কি দেওয়া আছে? এটার মধ্যে শুধুমাত্র তোমাকে ভোল্টেজ গুলো দেওয়া আছে, কোনো ধরনের কিসের মান দেওয়া আছে বলো তো ভাইয়া? ঘনমাত্রা দেওয়া আছে নাই। তার মানে এটা আমরা করতে পারবো। তাহলে এটাকে আমি একটু কপি করে নেই, তাহলে আমি কপি করে নিলে তাহলে তোমরা ইজিলি আমরা ওই পেজটা এটা আমরা মুছে ফেলতে পারবো। ঠিক আছে, মুছে ফেলি তাহলে। ওকে, আর আগের পেজটা রয়ে গেছে। ওকে, তাহলে আমরা ঘ নাম্বারটা সলভ করি, দেখি এটার জন্য ঘ নাম্বারটা কি আছে। এটার জন্য ঘ নাম্বারটা বলতেছে উদ্দীপক কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বিশ্লেষণ করো। দেখো এখানের মধ্যে কি কি আছে বলো তো ভাইয়া? এখানের মধ্যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা কোনটা ঘটবে, জাস্ট তোমাকে ওই যে পয়েন্টগুলো বলছে, মোবাইল বন্ধ না হলে হয়েছে, ওই যে পয়েন্টগুলো বলছে ওগুলো জাস্ট মাথায় রাখলেই হবে। ঠিক আছে, ওকে, কোনো মতে চার্জ নিয়ে বেঁচে আসি, তো ইনশাল্লাহ দ্রুত আমরা শেষ করা লাগবে। আমরা শেষ করতে পারলে আমরা বেঁচে যাব। তো এখানে আসো, এখানে কি বলছে? উদ্দীপকের কোন কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এখানে কয়টা বিক্রিয়া আছে? দুইটা। প্রথমটা দেখি, আমরা দেখি প্রথম বিক্রিয়া। প্রথম বিক্রিয়ার মধ্যে আমরা কি কি আছে দেখো, আয়রন 2+, আয়রন থেকে আয়রন 2+ হয়েছে, তার মানে অ্যানোড তো হয়েছে এটা, আর এটা কি? এটা হচ্ছে ক্যাথোড। এটা তো বুঝাই যাচ্ছে ঠিক না, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এটা তো বুঝাই যাচ্ছে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তার মানে অ্যানোডে যেটা ঘটবে সেটা হলো জারণ বিভবের মান, আর ক্যাথোডে যেটা ঘটবে সেটা হলো বিজারণ বিভবের মান। তার মানে তোমাকে জারণ বিভবের মানও দেওয়া আছে, বিজারণ বিভবের মানও দেওয়া আছে। তার মানে কি ইনোড সেলের ইনোড সেলের ক্ষেত্রে কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? ইনোড সেলের ক্ষেত্রে ইনোড অ্যানোড প্লাস ইনোড ক্যাথোড। ইনোড অ্যানোডের মান কত দেওয়া আছে? 0.44, আর এখানের মধ্যে কত দেওয়া আছে? 0.34। তার মানে এটা করলে কত আসতেছে দেখো তো? 0.44 আর 0.34 করলে কত আসতেছে? 0.78 ভোল্ট। 0.78 ভোল্ট, তাই কিনা? কারণ এখানের মধ্যে তোমাকে আমরা কি জানি, ইনোড এটা হচ্ছে অ্যানোড, এটা হলো ক্যাথোড। যদি এটা অ্যানোড আর ক্যাথোড হয় তাহলে আমার অ্যানোডের মানও দেওয়া আছে, ক্যাথোডের মানও দেওয়া আছে। তার মানে জারণ মানও দেওয়া আছে, বিজারণ বিভবের মানও দেওয়া আছে। তার মানে সেটা যোগ করলে হয়ে গেছে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি। এখন দেখো ভাইয়া, আমার একটা আমি একটু আগে একটা কথা বলছিলাম, যে এখানে কি কথা বলছিলাম দেখো, তোমরা দেখো ইনোড সেলে 0 চাইতে যখন বড় হবে তখন স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে। এখানে তোমাকে কি জানতে চাইছে বলো তো ভাইয়া? দেখো তো এখানে তোমাকে কি জানতে চাইছে? এখানে তোমাকে জানতে চাইছে যেটা, সেটা হলো কি? সেটা হলো যে এখানের মধ্যে কি কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তার মানে এখানের মধ্যে প্রথম বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কিভাবে বুঝলাম? ইনোড সেলের মানটা, আমাদের ইনোড সেলের মানটা 0 এর চাইতে বড়, তার মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে।
খুব ভালো কথা। তাহলে দ্বিতীয় বিক্রিয়ার কি অবস্থা দেখি। ইনট সেলের মান। এখন দ্বিতীয় বিক্রিয়ার মধ্যে তুমি দেখো সেম অবস্থা, তুমি বুঝতেই পারতেছো যে সিলভার আছে অ্যানোডে আর জিঙ্ক আছে ক্যাথোডে। কিভাবে বুঝলাম? কারণ তুমি দেখো এটা আছে নর্মাল, তখন এটা হয়েছে আয়ন হয়েছে, তার মানে এটা কি হয়েছে, একটা ইলেকট্রন ছাড়ছে আর ও দুটো ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে সিলভারের আবার অ্যানোডের মানও দেওয়া আছে আর জিঙ্কের আবার ক্যাথোডের মানও দেওয়া আছে। তার মানে কি ইনট সেলটা কি হবে? ইনট সেল হবে, তুমি দেখো ভাইয়া মানে কত দেওয়া আছে, -0.799 প্লাস অ্যানোডের মানটা, এবার বুঝবো ক্যাথোডের মান, প্লাস কি হবে বলতো ভাইয়া, -0.76। তার মানে এটা করলে কি আসবে বলতো, -0.799 -0.76। এটা করলে কত আসতেছে দেখো, এটা করলে তোমার আসতেছে মানটা কত আসতেছে দেখো তো, -1.559 -1.559 ভোল্ট। তার মানে এটা কি আসছে, কিসে দেওয়া আছে বলতো, কিসে কি পেয়ে গেছো বলতো ভাইয়া, মাইনাস পেয়ে গেছো। তার মানে ইনট সেলের মানটা 0 এর চাইতে কি বলতো ভাইয়া, 0 এর চাইতে ছোট। তার মানে এখানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এই হলো আমার ম্যাথ। দেখো কত ছোট্ট ম্যাথ, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। 4 মার্ক, দেখতে পাচ্ছ? আমি তো বললাম না যে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে অনেক সহজে করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো সেম ভাবে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, বলতেছে যে উদ্দীপকের চিত্র 2 এর মধ্যে কোষ বিভবের মান কত। কোষ বিভবের মান বলতে গেলে এখানে তুমি দেখতে পাচ্ছ সব ভোল্টেজ দেওয়া আছে, এখানে কোনো মোলার দেওয়া নেই। দেখো একটা কিন্তু মোলার দেওয়া আছে, যে 1 মোলার 1 মোলার। মোলার যখন দেখবা তখন তুমি বুঝে যাবে যে নান স্টেট ইকুয়েশন, নান স্টেট সমীকরণের হিসাব আমরা এখন করতেছি না। এরপরে প্রশ্নটা দেখি আমাদের জন্য কি হয়েছে, এখানে তো নাই। এরপরে প্রশ্নটা আসো, এখানে আসো কি আছে দেখো। তোমাকে এখানে বলতেছে যে তোমার এখানে কি কি আছে দেখো, এখানে তোমাকে বলতেছে গ নাম্বারটা পড়ো, কোশ্চেন গ পড়ো। গতে বলতেছে যে উদ্দীপকের কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ লেখা। মানে অর্ধকোষে কি কি করতেছে আর কোষ বিক্রিয়া কি কি করছে। আচ্ছা আমি তোমাকে এখানের মধ্যে বলি যে এখানের মধ্যে কি কি আছে, তুমি আমাকে বলো তো ভাইয়া এখানের মধ্যে কি কি আছে। এখানে আছে নিকেল আছে, সিলভার আছে, তাই কিনা বলো তো ভাইয়া, নিকেল আছে সিলভার আছে। বলতেছে উদ্দীপকের কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া। এখন নিকেল এবং মানে এই যে সিলভারের মধ্যে তুমি আমাকে বলো ভাইয়া কোনটা তোমার কি 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 অবস্থায় দেওয়া আছে। এখন তুমি তো এইটুকু বুঝতে পারতেছো না যে আল্লাহ নিকেল আর সিলভার কোনটা আমার ক্যাথোড, কোনটা আমার অ্যানোড, কোনটা আমার অ্যানোডে অর্ধকোষ বিক্রি হবে, কোনটা আমার ক্যাথোডে অর্ধকোষ বিক্রি হবে। এটার জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিই। দেখো এখানের মধ্যে কিসের মান দেওয়া আছে, দেখো তো এখানের মধ্যে তোমার কিসের মান দেওয়া আছে, এখানের মধ্যে সিলভারের কিসের মান দেওয়া আছে, ক্যাথোডের মানটা দেওয়া আছে। এখানের মধ্যে কিসের মান দেওয়া আছে, নিকেলের। দেখো এখানের মধ্যে সিলভারের ক্যাথোডের মানও দেওয়া আছে, নিকেলের ক্যাথোডের মানও দেওয়া আছে। আমি কি বলছিলাম, যার ক্যাথোডের মান বেশি বা যার বিজারণ বিভবের মান বেশি সে হবে কি ক্যাথোড। তার মানে কি এখানে কি বিজারণ বিভবগুলোর মান দেওয়া আছে না, তার মানে বিজারণ বিভবগুলোর মান দেওয়া থাকলে কার মান বেশি বলতো ভাইয়া, অবশ্যই 0.799। তার মানে কি বলতো ভাইয়া, সিলভারের মানটা বেশি। সিলভারের মান যখনই বেশি হয়েছে তুমি আমাকে বলো ভাইয়া তাহলে ক্যাথোড কে হবে বলতো ভাইয়া, তুমি আমাকে বলো ক্যাথোড কে হবে, ক্যাথোড হবে তোমার সিলভার। আর তাহলে নিকেল কি হবে, নিকেল হয়ে যাবে অ্যানোড। তার মানে কি যার বিজারণ বিভবের মান বেশি সে হবে ক্যাথোড, আর যার বিজারণ বিভবের মান কম সে হবে অ্যানোড। তার মানে এখানের মধ্যে কে কে আছে বলতো ভাইয়া, এখানে যেহেতু আছে আমার কে কে, এখানে যেহেতু আমার আছে সিলভার এবং নিকেল, তার মানে আমি কি বুঝলাম, সিলভার হলো আমার কি বলতো ভাইয়া, সিলভার হলো আমার ক্যাথোড আর নিকেল হলো আমার কি অ্যানোড। ওকে খুব ভালো কথা, এটা আমি জাস্ট সাইডে লিখলাম তোমাকে বোঝানোর স্বার্থে। তার মানে অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া লিখবা বা জানো অ্যানোডের মধ্যে কি হবে বলো ভাইয়া, নিকেল কি হয়েছে, দুইটা ইলেকট্রন ছাড়ছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে দেখাচ্ছে, বাট এখানে উল্টা করে দাও, কারণ এখানের মধ্যে তো আমার কি লাগবে বলো ভাইয়া, এখানের মধ্যে তো আমার কিসের মান লাগবে বলো ভাইয়া, নিকেলকে আমার কিসে লাগবে, ইয়াতে লাগবে, জারণে লাগবে। তার মানে নিকেল থেকে এটা কি হয়েছে, নিকেল 2+ হয়ে গেছে। তার মানে মানটা উপরে উল্টে যাবে, 0.25 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন যদি এটা হয়ে যায় তুমি আমাকে বলো ভাইয়া অ্যানোডে কি হয়েছে, নিকেল দুইটা ছাড়ছে, তার মানে নিকেল থেকে দেখো ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে কি হয়েছে বলো তো, নিকেল 2+ হয়েছে। কি হয়েছে, নিকেল 2+ হয়েছে। এরপরে দেখো ভাইয়া এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আর কি আছে, সিলভার আছে। এখন সিলভারের ক্ষেত্রে কি হবে, সিলভারের ক্যাথোড সে কি করবে, ক্যাথোড কি করছে, সিলভার প্লাস ইলেকট্রন, আর এখানে কি থাকতেছে বলো তো ভাইয়া, সিলভার থাকতেছে। যদি এটা হয় তাহলে দুইটা বিক্রিয়াকে তুমি সংগঠিত করে দাও, যোগ করে দাও। তাহলে এখানে কি হয়েছে, আমি শিখাইছিলাম যে এখানের মধ্যে ইলেকট্রনগুলোকে সব সমান রাখা লাগবে, 2 ইলেকট্রন তারপর 2 Ag। তার মানে এখানের মধ্যে কি আসতেছে, নিকেল, এটা আর এটা কাটাকাটি, নিকেল প্লাস 2 সিলভার প্লাস এটা কি থাকতেছে, এটা থাকতেছে নিকেল 2+, আর এটা কি থাকতেছে, সিলভার। এটা কি বলতো ভাইয়া, এটা হলো আমাদের ফুল বিক্রিয়াটা। আমাদের প্রথমে চাইছে অর্ধকোষ বিক্রিয়া দেখাইছি, তারপর আমাদের কোষ বিক্রিয়া সমীকরণ চাইছে, এটাই হলো আমাদের কি কোষ বিক্রিয়া সমীকরণ। ঠিক আছে ভাইয়া। আর তুমি যদি বলো যে না ভাইয়া আমাকে কোষের ডায়াগ্রামটা দেখান, কোষের ডায়াগ্রামটা কি হবে বা লবণ সেতুতে কি হবে, দেখো ভাইয়া লবণ সেতুতে কি হচ্ছে বলতো ভাইয়া, প্রথমত আমাদের কি নিকেলটা কে আমাদের এই যে কি বলতো ভাইয়া, আমাদের কি বলতো ভাইয়া অ্যানোড, তার মানে নিকেল 2+ হবে, তাই কিনা বলতো ভাইয়া, নিকেল 2+, আর এটাকে করো, তারপরে এখানে কি হবে, সিলভার প্লাস, আর এটা কি হবে, সিলভার। এটা হলো কি লবণ সেতু।
আশা করি বুঝে গেছো তোমরা এই কোশ্চেনটা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো ভাইয়া এখানের মধ্যে কি প্রশ্ন করছে যে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটি, অ্যানোডটা কোনটা ছিল বলো তো ভাইয়া? অ্যানোডটা ছিল নিকেল। আমরা একটু ঘ নাম্বারটা করি, ঠিক আছে? আমরা একটু ঘ নাম্বারটা করি। আমার ঘ নাম্বারটা কি বলতেছে? উদ্দীপকের দেখো অ্যানোডের দ্রবণটি, অ্যানোডে কোনটা ছিল বলো তো ভাইয়া? নিকেল ছিল। ওকে ফাইন। এখন বলতেছে নিকেলের সাথে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এখন নিকেলের সাথে দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা সেটা জিরোর চাইতে বড় হলে সংরক্ষণ করা যাবে না, জিরোর চাইতে ছোট হলে সংরক্ষণ করা যাবে। কিসের মান? ইনট সেলের মান। এখন দেখো ভাইয়া নিকেল, দেখো এখানের মধ্যে আসো, নিকেলের মানটা কত ছিল তুমি আমাকে বলো তো ভাইয়া? ই নট, তুমি নিকেল 2+, নিকেল 2+টা তুমি কি পাইছো বলো তো ভাইয়া? নিকেল 2+ থেকে নিকেল এটা কত পাচ্ছ? -0.25 ভোল্ট। আর এখানের মধ্যে দেখো ই নট জিঙ্ক 2+, আর কি পাচ্ছ? জিঙ্ক পাচ্ছ, এটার মানটা কত পাচ্ছ? -0.76। তাই কিনা বলতো ভাইয়া? এখন তুমি আমাকে বলো ভাইয়া এই বিক্রিয়ার মধ্যে তুমি এখন কি কি বুঝতে পারতেছো বলো? এই বিক্রিয়ার মধ্যে কে হবে অ্যানোড আর কে হবে ক্যাথোড বলো তো ভাইয়া? কে হবে অ্যানোড আর কে হবে ক্যাথোড বলো তো ভাইয়া? আমি কি শিখেছিলাম বলো তো ভাইয়া? যার বিজারণ বিভবের মান বেশি সে হবে কি? ক্যাথোড। আর যার বিজারণ বিভবের মান কি হবে? কম হবে, সে হবে অ্যানোড। এখানে কার বিজারণ বিভবের মান বেশি তুমি আমাকে বলো তো ভাইয়া? কার বিজারণ বিভবের মান বেশি? অনেকে একটা জিনিস বুঝতে ভুল করে যে ভাইয়া এখানের মধ্যে মনে হয় 0.76 এর মান বেশি। না ভাইয়া, মানটা কোনটা ছোট কোনটা বড় বলো তবে? -0.25। এটা যদি বুঝতে অসুবিধা হয় তুমি এটাকে উল্টাই দাও। উল্টাই দিলে কি হবে দেখো? উল্টাই দিলে কি হচ্ছে? এই নিকেল আর কি হচ্ছে? নিকেল 2+, এটা হচ্ছে কি 0.25। আর এটা কি হচ্ছে? ই জিঙ্ক আর জিঙ্ক 2+, এটা কি হচ্ছে? উল্টে দিচ্ছি 0.76, জাস্ট মাইনাসটা। এখন এগুলো সব জারণ বিভবে চলে আসছে। জারণ বিভবের ক্ষেত্রে যার মান বেশি সে হবে কি? অ্যানোড, যার মান কম সে হবে ক্যাথোড। তার মানে এটা হয়েছে কি? ক্যাথোড, এটা হয়েছে অ্যানোড। আর বিজারণ বিভবের ক্ষেত্রে দেখো যার মান বেশি সে কি হবে? সে হবে ক্যাথোড, আর যার মান কম সে হবে অ্যানোড। তার মানে এটার মান কি? বেশি, কারণ এটা ছোট মান মাইনাসের দিক থেকে। তার মানে এটা হবে ক্যাথোড আর এটা হবে অ্যানোড। তার মানে দেখতেই পাচ্ছ যে এটাও অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা অ্যানোড। তার মানে কি? তুমি যেইটাই করো, জারণের ক্ষেত্রেও করো, জারণ বিভবের ক্ষেত্রে, আমি জাস্ট এটা তোমাকে বোঝানোর স্বার্থে দেখাইলাম যে তোমরা যারা মাইনাস দিয়ে বুঝো না তোমরা এটা দিয়ে বুঝতে পারবা। তার মানে অ্যানোড কোনটা আসছে? জিঙ্ক। আর এখানেও কি আসছে? অ্যানোড জিঙ্কে আসছে, কারণ এটার মানটা কি? এটার মানটা হলো ছোট মান হলে কি হবে? ক্যাথোডের ক্ষেত্রে যে এখানে কি হয়ে যাবে? জারণটা হয়ে যাবে কি বলো তো ভাইয়া? অ্যানোডটা কি হয়ে যাবে? জিঙ্ক হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছো জিঙ্ক হবে অ্যানোড। তার মানে জিঙ্কের ক্ষেত্রে আমার কিসের মান লাগবে? অ্যানোডের মানটা লাগবে। আর আমার কিসের মানটা? নিকেলের ক্ষেত্রে আমার লাগবে ক্যাথোডের মানটা। তাহলে চলো আমি জাস্ট এইটুকু তোমাকে বোঝানোর স্বার্থে করছি। তাহলে আমার জিঙ্কের ক্ষেত্রে কিসের মানটা লাগবে? জিঙ্কের ক্ষেত্রে আমার এই নট জিঙ্ক 2+ হলে এটা হয়ে যাবে 0.76। এটা আমার কিসের মান লাগছে? অ্যানোডের মান। কারণ কি? ইনট সেলের মধ্যে আমার জিঙ্কটা কিসে আছে? অ্যানোডে আছে। তার মানে এই যে দেখো আমরা কি অ্যানোডের মানটা বসাবো, কত বসাবো? অ্যানোডের মানটা 0.76। আর ক্যাথোডের মানটা বসাবো, এখন ক্যাথোডের মানটা কিন্তু নিকেল আছে -0.25। তার মানে কি? -0.25। এই যে অ্যানোড যোগ ক্যাথোড, তার মানে এটা করলে হবে 0.76 -0.25। এটা করলে কত আসতেছে? 0.51, তাই কিনা? এটা শূন্যর চাইতে বড়, তার মানে স্বতঃস্ফূর্তভাবে এটা কি হবে না? রাখা যাবে না বা সংরক্ষণ করা যাবে না বেশিক্ষণ। আশা করি বুঝতে পারছো। আশা করি যে খুব বেশি কঠিন কাজ না, ঠিক আছে? ওকে 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 চার্জ একেবারে শেষ মোমেন্টে আছে, ঠিক আছে? চার্জ একেবারে আমরা শেষ মোমেন্টে আছি, তার মানে এইটাও আমরা বুঝতে পারছি। এটা আশা করি আর বেশি প্যারা খাওয়ার দরকার নাই, ঠিক আছে? বুঝে গেছো তোমরা? ওকে, খুব ভালো কথা। এটা যদি বুঝতে পারি তাহলে দেখি আমাদের পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে। XY দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো। আচ্ছা, কোষের বিভবটা দেখো XY দিয়ে জাস্ট এটার পরে মনে হয় আমাদের এখানের মধ্যে কি আছে? 10টা পাতা সংরক্ষণ করা যাবে কিনা? আচ্ছা ওকে, ঠিক আছে, চলো এটাই আমাদের এখান থেকে লাস্ট। দেখো গ নাম্বারটা কি? দেখো গ নাম্বারটা আমাকে কি বলছে যে XY তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো। XY দিয়ে এখানে কি কি আছে দেখো তো ভাইয়া? XY এর মধ্যে এখানের মধ্যে কি আছে? এরা সবাই বিজারণ অবস্থায় আছে। বিজারণ অবস্থা যদি থাকে এখানের মধ্যে এটাও বিজারণ বিভবের মান, এটাও বিজারণ বিভবের মান। কার বিজারণ বিভবের মান বেশি? কার মানটা? Y এর মানটা বেশি। তার মানে সে হবে ক্যাথোড আর X হবে অ্যানোড। তার মানে X হবে কি? অ্যানোড, আর কি হবে বলতো ভাইয়া? Y হবে কি? ক্যাথোড। খুব ভালো কথা। তার মানে তোমার এখানের মধ্যে আমরা এটা বুঝে গেছে। তার মানে আমরা ইনট সেলের মানটা কি হবে বলতো ভাইয়া? কোষের বিভব নির্ণয় করতে বলতেছে। ইনট সেল মানে কি? ইনট অ্যানোড প্লাস ক্যাথোড। অ্যানোডের মানটা কত দেওয়া আছে বলতো ভাইয়া? দেওয়া নাই। তার মানে কি আমার X2+ থেকে X এর মানটা দেওয়া আছে। কত দেওয়া আছে দেখো? এর মানটা সেটা কত দেওয়া আছে দেখো তো? -0.44। এটাকে আমি যদি X থেকে X2+ বানাই তাহলে এটা কি হয়ে যাবে? শুধু 0.44 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এটা কি হয়েছে? প্লাস। ইনোডের মানটা কত? 0.44 প্লাস। ক্যাথোডের মানটা দেওয়া আছে দেখো -0.25, মানে কি? -0.25 ভোল্ট।
তার মানে এটা করলে কত আসবে, আর এখানের মধ্যে আসবে 0.19 ভোল্ট। এটাই হলো আমার প্রশ্ন। এরপর বলতেছে যে Y2+ আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তুমি আমাকে বলো ভাই, দেখো কতটা সহজ না এই ম্যাথগুলা। ঘ নাম্বারটা আসো, এখন ঘ নাম্বারটা আসলে তুমি আমাকে বলো ভাইয়া Y2+, দেখো Y2+ আর জেড, এখানের মধ্যে দেখো কোনটার মান, দেখো সবগুলাই কিসে আছে, বিজারণ বিভাগে দেওয়া আছে। এখন আর তোমার আর আমার এক্স এর সাথে কোনো কাজ নেই, আমার এখন Y আর জেড এর হিসাবটা ধরবো। এখন বলো Y আর জেড এর মধ্যে কোনটা হয়েছে জারণ, কোনটা এখানে দুইটার বিজারণ বিভাগের মান বেশি আছে, কোনটার মান বড়। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে এইটার মান বড়, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্যাথোড, আর ওইটা হয়ে যাবে কি অ্যানোড। তার মানে এখন Y হয়ে গেছে অ্যানোড, Y হয়ে গেছে অ্যানোড, আর জেড হয়ে গেছে কি বলতো, জেড হয়ে গেছে ক্যাথোড, তাই কিনা। জেড যদি ক্যাথোড হয়ে যায় তাহলে তো আমাদের কাজ শেষ হয়ে গেছে। তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে আমাদের কি করব, জাস্ট আমার কি এখানের মধ্যে জেড এর ক্যাথোডের মানটা দেওয়া আছে, Y এর অ্যানোডটা উল্টা হয়ে যাবে। তার মানে কি Y থেকে Y2+, এটার এর মানটা কি হয়ে যাবে বলতো ভাইয়া 0.25 ভোল্ট, মানে উল্টা। তার মানে ইনোড সেলের মানটা কি হবে, ইনোড সেলের মানটা হবে অ্যানোডের মানটা কত আছে 0.25 প্লাস ক্যাথোডের মানটা কত দেওয়া আছে -2.3। এটা করলে আসবে কত, দেখো এটা করলে আসবে -2.05 ভোল্ট। এটা কি বলতো ভাইয়া, এটা শূন্যের চাইতে বড় না শূন্যের চাইতে ছোট, শূন্যের চাইতে ছোট। তার মানে কি সংরক্ষণ করা যাবে, মানে সংরক্ষণ করা যাবে, কারণ স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে না, তাই না। শূন্যের চাইতে ছোট হলো স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া ঘটবে না, সংরক্ষণ করা যাবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। এই হলো আমাদের কি এই টপিকের ম্যাথ। লাস্ট টপিকটা, একেবারে শেষ টপিকটা আমরা বুঝে গেছি যে, আচ্ছা আমি কি কোথাও ভুল করছি, দেখো তো আমি কি কোথাও ভুল করছি কিনা, আমি কি কোথাও ভুল করছি কিনা দেখো। Y এখানের মধ্যে কি আছে দেখো তো, Y2+ বলতেছে Y আয়নকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে এখানের মধ্যে কি হয়েছে যে এখানে কিছু হয়তো বা দেখো এখানের মধ্যে ইনট সেল কোনটার মানটা, দেখো এখানে দুইটার বিজারণ বিভবের মান বেশি আছে। বিজারণ বিভবের মান যদি বেশি হয় তাহলে যার মান বেশি সে হবে ক্যাথোড, আর যার মান কম সে হবে অ্যানোড, যার মান কম সে হবে অ্যানোড। তার মানে অ্যানোডের মানটা কত 0.25, আর ক্যাথোড সবই তো ঠিক আছে, সবই তো আশা করবো যে সবই ঠিক আছে। ঠিক আছে, যদি সব ঠিক থাকে তাহলে চলো পরের টপিকে আমরা দেখি, একটু চলে যাই। বলতো আমরা এখানে একটা বড় মিস্টেক করছি। কি মিস্টেক করছি বলতো ভাইয়া, আমরা ভুল ধরছি কোনটা আসলে বড় মান, Y এরটা বড় মান নাকি Z এরটা বড় মান। ভাইয়া Y এরটা বড় মান মাইনাসে আছে, আমি তো মাইনাসটা খেয়ালই করিনি। তাহলে Y এরটা যদি বড় মান হয়, ও হয়ে যাবে ক্যাথোড, আর ও হয়ে যাবে কি অ্যানোড। এটাই তো আমি তো বলতেছি কেন এটা এমন হচ্ছে, ক্যাথোড অ্যানোড। তার মানে ক্যাথোড অ্যানোড হয়ে গেলে দেখো Y এর মানটা কি হবে, ক্যাথোড হবে। Y এর মানটা কত দেওয়া আছে -0.25, তার মানে মাইনাসে থাকবে। কিন্তু এটা হয়ে গেছে অ্যানোড, জেডটা, এই যে জেডটা যদি অ্যানোড হয়ে থাকে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +2.3 হলে এই মানটা কি আসবে -0.25 +2.3। বুঝতে পারছো ভুলটা কোথায় করছি, এই ভুলটা তোমরাও করবা। তাই এটা করা যাবে না, শূন্য থেকে বড়, তার মানে সংরক্ষণ করা যাবে না। সংরক্ষণ করা কি যাবে না, আসলে আমরা প্রথমে কি করছি, আমরা বড় মান, আমি মাইনাস না দেখে এটাই বড় মান ধরে ফেলছি, ওইটাই তুমি কি করছে অ্যানোড ধরে ফেলছিলাম। এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। ওইটাকে আমরা ভুলে ক্যাথোড ধরে ফেলছিলাম প্রথমে, ঠিক আছে, যেহেতু আমরা বড় দেখছি। আসলে তো মাইনাসের দিক থেকে বড় হলো 0.25টা। ওকে, এই হলো ঘটনা, আশা করি বুঝতেই পারতেছো। ওকে ফাইন, ওকে ওকে ওকে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে চলো আমরা এবার লাস্ট আমাদের ইকুয়েশনে চলে যাব। লাস্ট ইকুয়েশনটা হলো, আসো এইখানের মধ্যে আসো, লাস্ট আমাদের নান্সটের সমীকরণ। নান্সটের সমীকরণটা সহজ আছে, আমি একটা জিনিস দিয়ে বুঝাই দিলে তুমি মোটামুটি সবগুলো বুঝতে পারবে। ই সেল ইকুয়াল টু কি, ইনট সেল -2.303 RT NF লগ উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এটা কই করছিলাম জানো, ওই যে কেসির ম্যাথগুলোতে করছিলাম। ধরো এখানে কি আছে, ধরো এখানে এস আর B2+ একুয়াস আছে, কি হয়েছে দেখো A2+ একুয়াস হয়েছে, আর বি সলিড। এই যে সলিড আর একুয়াস আছে, তুমি আমাকে বলো ভাইয়া আমরা কি জানি যে এগুলো শুধুমাত্র একুয়াসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে এখানের মধ্যে এইটুকুর মানটা কি হবে, উৎপাদের মানটা কি হবে, A2+টা শুধুমাত্র কাউন্ট হবে। এটা কিন্তু কাউন্ট হবে না যেহেতু এটা সলিড আছে। আর এখানের মধ্যে কি হবে, শুধুমাত্র B2+টা কাউন্ট হবে। কারণ কি, কারণ হলো যে এটা কি আছে, একুয়াস আছে, এটা সলিড আছে, কাউন্ট হবে না। তার মানে A2+ বাই B2+। আশা করি বুঝতে পারছো। এটা এইভাবে আমরা কি করব, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়ার ঘনমাত্রা বের করতে পারবো। তো এখান থেকে আমি একটা কোশ্চেন দিয়ে সবকিছু ক্লিয়ার করে দিব, আর কোনো প্রশ্ন থাকবে না তোমাদের, তাহলে আমরা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হলো লাস্ট আমাদের টপিক, একটু ধৈর্য ধরো। ঠিক আছে,
ওকে চলো আমরা এই একটা কোশ্চেন নিছি, এখানের মধ্যে লাস্ট প্রশ্নটা ঘ নাম্বারটা দেখো। এই ঘ নাম্বারটার মাধ্যমে আমাদের জার্নি শেষ হচ্ছে, ঠিক আছে? দেখো তোমাকে আমি এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। উদ্দীপকের বলতেছে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি, এটা তোমাকে কোশ্চেন রাখছে। স্বতঃস্ফূর্তভাবে ঘটার জন্য আমরা কি জানি? আমরা জানি যে এই সেলের মানটা আমাদের কত চাইতে বলো তো ভাইয়া? স্বতঃস্ফূর্তভাবে শূন্য চাইতে বড় হলে ঘটবে, আর শূন্য চাইতে ছোট হলে ঘটবে না। এখন দেখো ভাইয়া, আমাকে আগে ই সেলের মানটা, এখন ই সেলের মানটা এখানে আমি কি বলছিলাম দেখো তো, এখানে মোলার আছে, দেখো এই যে মোলার থাকলে আমি বলছিলাম যে নান্সটের সমীকরণে চলে যাবে, ঠিক না? আমি এটা তোমাকে শিখাইছিলাম। এখন নান্সটের সমীকরণের মধ্যে ইনভার্স সেলের মানটা লাগে আমার, তাই কিনা বলো তো ভাইয়া? তার ইনভার্স সেলের মানটা আগে বের করে আসবো। এখন ইনভার্স সেলের জন্য আমার কি জিনিসটা লাগবে বলো তো ভাইয়া? ইনভার্স সেলের জন্য আমার কি জিনিসটা লাগবে বলো তো ভাইয়া? আমার লাগবে যে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড, এটা জানা লাগবে। এখন তুমি আমাকে এদিকে তাকাও ভাইয়া, এটা কি আছে? এটা আছে যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হইছে, আর এটাও নিকেল 2+ থেকে নিকেল হইছে। তার মানে এগুলো দুইটা বিজারণ বিভব দেওয়া আছে। বিজারণ বিভব দেওয়া থাকলে তুমি আমাকে বলো ভাইয়া কার মানটা বড় বলো তো ভাইয়া? এখানে আমাদের বিজারণ বিভবের কার মানটা বড়? নিকেলের মানটা বড়। তার মানে নিকেল হবে কি ক্যাথোড, আর জিঙ্ক হবে অ্যানোড। তার মানে কি জিঙ্ক হবে কি অ্যানোড, জিঙ্ক হবে অ্যানোড, আর নিকেল হবে ক্যাথোড। এইটুকু আমরা বুঝতে পারছি। আর এই নিকেল হবে কি ক্যাথোড, নিকেল হবে ক্যাথোড। তাহলে এটা যদি হয় তুমি আমাকে বলো ভাইয়া ইনভার্স সেলের মানটা কি হবে? আমার অ্যানোডটা কি হবে বলো তো ভাইয়া? জিঙ্কের মানটা কি হবে? অ্যানোড হবে। অ্যানোড হলে কি করতে হবে বলো তো ভাইয়া? ওকে আমার উল্টাই দেওয়া লাগবে। তার মানে কি ও কি অবস্থা আছে? ও আছে ই নট জিঙ্ক 2+ থেকে একু আছে ও জিঙ্ক এইটাতে আছে। তার মানে ওকে আমি যদি এটা আছে -0.76 ভোল্ট, ওকে যদি আমি উল্টাই দিই, এইভাবে দেখাই দিবা জিঙ্ক আর জিঙ্ক 2+ ও একস হয়েছে, তাহলে এটা হয়ে গেছে 0.76। তার মানে এখানের মধ্যে হবে 0.76 অ্যানোড, 0.76 অ্যানোড প্লাস ক্যাথোডের মানটা কত হবে দেখো তো ভাইয়া? দেওয়াই আছে নিকেলের ক্যাথোডের মানটা দেওয়াই আছে 0.25 ভোল্ট। তার মানে এটা করলে কত আসতেছে দেখো তো? 25 26 এখানের মধ্যে আসতেছে কত? 0.51 ভোল্ট। তার মানে এটা কি বলো তো ভাইয়া? এটা হলো ইনভার্স সেলের মান। এখন ই সেলের মানটা লাগবে আমার, ই সেল। এখন তুমি আমাকে বলো ভাইয়া এই বিক্রিয়াটা তুমি কি করবা? সুন্দর করে দেখাই দিতে হবে। কেন দেখাই দেওয়ার ইচ্ছা? তুমি দেখাইতে পারো, না দেখাইতে পারো, আমি একটু দেখাই দিই তোমাদেরকে। তুমি দেখাইলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তার মানে তোমার এখানে কি কি হয়েছে? জিঙ্ক কি করছে? দুটো ইলেকট্রন ছাড়ছে। তার মানে ও কি হয়েছে? ও হয়েছে জিঙ্ক 2+, তাই কিনা? আর এখানের মধ্যে কি হয়েছে? নিকেল। ও কি করছে? ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ও কি হয়েছে বলো তো ভাইয়া? ও হয়েছে নিকেল। তার মানে এটা করলে কি আসবে? জিঙ্ক আর এটা কাটাকাটি প্লাস নিকেল 2+, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে জিঙ্ক 2+, আর এটা কি হচ্ছে? নিকেল হচ্ছে। এই তো, এই যদি হয়ে থাকে তুমি আমাকে বলো ভাইয়া এরা কি সবাই কিসে আছে? এরা সবাই সলিড আছে, এরা সবাই, এটা আছে একুয়াস, এটা আছে একুয়াস, আর এটা আছে সলিড। তার মানে যারা সলিড, এই যে এরা সলিডের হিসাবগুলো আমার বাদ। তার মানে আমার ই সেলের মানটা কি হবে বলো তো ভাইয়া? ই সেলের মানটা হবে ইনভার্স সেল। তারপর আমরা কি শিখেছিলাম বলো তো ভাইয়া? নান্সটের সমীকরণটা জাস্ট ডিরেক্ট তোমার কাজ কি হবে? বসাই দেওয়া। দেখো -2.303 আর এর মানটা কেমন হবে বলো? যেহেতু আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে, এসআই একক দেওয়া আছে, তার মানে আর এর মানটা হবে 8.314 জুল। যে মানে আমাদের যে জুলের যেই মানটা দেওয়া আছে 8.314, ওইটা বসাই দিবা। আর টি এর মানটা টেম্পারেচারটা আমাদের এসআইতে, আর এনএফ এর মানটা বসাই দিবা, ঠিক আছে? চলো এখন এনএফ এর মানটা কিভাবে বসাবা দেখো ভাইয়া। এখানের মধ্যে তুমি এখানে বুঝছো যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে বলো তো ভাইয়া? 2টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তার মানে তুমি এখান থেকে বুঝতেছো কি আমার কিসের মান বলো তো ভাইয়া? এন এর মানটা দেখো 2.303। আর এর মানটা কত? আর এর মানটা বসাবা RT বাই, আগে একটু এটা লিখি, NF লগের এখানের মধ্যে কি বসাবো বলো তো ভাইয়া? জিঙ্ক 2+টা উৎপাদে কি আছে? জিঙ্ক 2+, আর এটা কি এখানে কি হবে? নিকেল 2+। তার মানে কি জিঙ্ক 2+ আর নিকেল 2+। ওকে ফাইন। একটু যদি এলোমেলো হয়ে যায় দেখো, এইভাবে আমি একটু মুছে দিলাম, ঠিক আছে? জিঙ্ক 2+ আর নিকেল 2+, ঠিক আছে? উৎপাদ আর বিক্রিয়ক। তার মানে ইনভার্স সেলের মানটা 0.51 -2.303, আর এর মানটা 8.314। এখানে দেখো টেম্পারেচারটা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন। আর এন এর মানটা কত? 2টা দেখছে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এফ মানে 96500। আর এখানের মধ্যে জিঙ্কেরটা দেখো, জিঙ্কের এখানের মধ্যে কিসের মান দেওয়া আছে বলো তো ভাইয়া? জিঙ্কেরটা দেওয়া আছে 0.5 মোলার, আর এখানে নিকেলেরটা দেওয়া আছে 0.2 মোলার। বলো আর কিছু কি করা লাগবে? দেখো তো আর কিছু কি করা লাগবে? না, এইটুকু করলেই তোমার কিন্তু কাজ কমপ্লিট ভাইয়া, এইটুকু করলেই তোমার কাজ কমপ্লিট। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এইটুকু বুঝতে পারলেই হয়ে গেছে, এইটুকু বুঝতে পারলেই আমাদের কি হয়ে গেছে, এইটুকু বুঝতে পারলেই আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এইটুকু যদি বুঝতে পারো তাহলে এই কাজ শেষ। তার মানে এইটুকু যা অ্যান্সার হবে, অ্যান্সারটা কত আসতেছে দেখো? 0.498। এটা কিসের মান? এটা 0 চাইতে কি বড়? তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া? স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। ওকে,
এর মাধ্যমে আমাদের মোটামুটি সবগুলা টপিকের কনসেপ্ট আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আজকে চ্যাপ্টারের মধ্যে যা যা তোমাদেরকে বলছি, তুমি যদি সুন্দর করে এই জিনিসগুলো ভালো মতো ক্লিয়ার হয়ে থাকো, আর কিচ্ছু লাগবে না। আমি শুধু ভয়ে আছি যে মোবাইলটা চার্জ অফ হয়ে যায় কিনা, ঠিক আছে? ওকে, একেবারে শেষ দিকে আছে, মনে হয় 2-3% আসি আমাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমাদের আর মাত্র 2টা জিনিস বাকি আছে। আমার হয়তো বা একটা জিনিস লাগবে। আমার আসলে পরিবেশ রসায়নের পাঠটুকুতে বেশিক্ষণ সময় লাগবে না, ছোট্ট একটা পাঠ আছে, 30 মিনিট সময় দিলে আমাকে হয়ে যাবে। আর শুধুমাত্র আমাদের গুণগত রসায়ন ওই পাঠটুকু 30 মিনিট লাগবে, 1 ঘন্টার মতো আমাদের মোটামুটি সময় লাগবে। আর তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমাদের রসায়ন হয়তো বা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর অর্গানিক নিয়ে হয়তো বা আরেকটু কিছু করতে পারি। তো তোমরা কতটুকু চাও একটু কমেন্টে জানাবে, অর্গানিক কে কে চাও। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে ক্লাস শেষ হলো। সবাই একটু প্র্যাকটিস করলেও হবে, না করলেও হবে, এইটুকু যা বেসিক দিছে, যা ধারণা দিছে, আর কয়েকটা পার্থক্য আছে বইয়ের মধ্যে একটু পড়ে নিতে হবে। তড়িৎ বিশ্লেষক কোষ, রাসায়নিক কোষ, এরকম মাঝে মাঝে দিয়ে দেয়, একদম রেয়ার কেসে, এছাড়া আর কিচ্ছু লাগবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না।